আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর টপিক হচ্ছে পাওয়ার বিআই স্পোর্টস অ্যানালাইসিস। স্পোর্টস ইন্ডাস্ট্রিতে ডাটা ডিভিশন, ডাটা। আমাকে কি এখন শোনা যাচ্ছে? আই হোপ আই এম বিং অডিবল। শোনা যাচ্ছে আপনাকে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি যদি কন্টিনিউ করি, আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পোর্টস অ্যানালাইসিস এর ক্ষেত্রে এখন শুধু এক্সপেরিয়েন্স, গাইডেন্স এর বা কোচিং, মানে কোচেস এর গাইডেন্স এনাফ নয়, সাথে আমাদের ডাটা ড্রিভেন ডিসিশন মেক করতে পারবে, যেটা আমাদের গেমের রেজাল্টটাকে একটু হলেও চেঞ্জ করবে। পাওয়ার বিআই দিয়ে কিভাবে আপনারা বিভিন্ন স্পোর্টস এর ডাটা থেকে ইনোভেটিভ সলিউশন তৈরি করবেন, পারফরমেন্সের প্যাটার্ন ধরতে পারবেন এবং স্মার্ট ডিসিশন নিয়ে কম্পিটিশনে এগিয়ে থাকবেন, সবকিছুই জানতে পারবেন আমাদের আজকের ওয়েবিনারে অ্যাবাউট পাওয়ার বিআই দিয়ে স্পোর্টস অ্যানালাইসিস। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আফতাবুর রহমান স্যার, who is the adjunct faculty of United International University UIY, and he's also the data science consultant for bjobs.com, lead trainer of Edge Project IQA Division BCC. থ্যাংক ইউ সো মাচ স্যার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। স্যারকে ফ্লোর দেওয়ার আগে একটু যদি বলি, লার্নার্সরা আপনারা কাইন্ডলি আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন আমাদের ওয়েবিনার চলাকালীন সময়। আপনাদেরকে জন্য চ্যাট বক্স ওপেন করা হবে, আপনাদের কোয়েশ্চেন গুলো কাইন্ডলি চ্যাট বক্সে নিবেন এবং আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো পিক করবো। এবং তাছাড়াও আমরা চেষ্টা করবো ওয়েবিনারের শেষে একটা কিউএনএ সেশন করার। এবং আমি আমাদের ওয়েবিনার রিসোর্সেস এর জন্য একটা অ্যাটেন্ডেন্স ফর্মও দিয়ে দিব এবং সাথে আমাদের ক্যারিয়ার পাথে ডিটেলস। তাছাড়া এতটুকুই আমার তরফ থেকে, থ্যাংক ইউ গেইন। আমি স্যারকে ফ্লোর দিচ্ছি, স্যার ওভার টু ইউ। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আকসাদুর রহমান, আমার পরিচয় তো বললো। আজকে আমি আসলে ওয়েবিনার যেটা করছি, পাওয়ার বিআই দিয়ে কিভাবে স্পোর্টস অ্যানালাইসিস করা যায়। আসলে এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার যে ওয়েবিনার, সেটার মাধ্যমে তো একটা প্রজেক্ট বা পুরো জিনিস করা কিন্তু প্রায় ইম্পসিবল, এটা সম্ভব না। তো এই ওয়েবিনার গুলি করার তাই একটু মানে বেশ ঝামেলাই হয়। ঝামেলা এই জন্য বলছি যে এই বড় বড় জিনিস, বিশেষ করে পাওয়ার বিআই, এক্সেল এবং মাইক্রোসফটের যা কিছু আছে, সবই কিন্তু আপনার হিউজ ফিচার্স, হিউজ কিছু থাকে। তার মধ্যে থেকে খুবই অল্প সংখ্যক বিষয়ই হয়তো দেখাতে পারবো আমি। তবে যেটা হবে যে আপনারা একটা আইডিয়া পাবেন যে আমি একেবারে স্পোর্টস অ্যানালাইসিসে যাওয়ার আগে যারা একেবারেই এখানে ফ্রেশার আছেন বা পাওয়ার বিআই কি, কিভাবে কাজ করে, সেই ব্যাপারটা একটু আলাপ করে নিতে চাচ্ছি। তারপরে স্পোর্টস অ্যানালাইসিসের কিভাবে করতে হয়, স্পোর্টস অ্যানালাইসিসের ড্যাশবোর্ড কি করে বানাতে হয়, সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো চলেন শুরুতে আমরা স্ক্রিন শেয়ার দিই এবং পাওয়ার বিআই সম্পর্কে একটু ধারণা নিই। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। একটা মিনিট, আমি ইয়েস স্যার। আচ্ছা এখানে এটা অ্যানোটেশন ডিসেবল, সরি অ্যানোটেশন ডিসেবল করে দিই। স্যার অ্যান্ডারসন ডিসেবল করাই ছিল, আই থিঙ্ক এখন ভুলে হয়তো এনাবেল হুম, হয়ে গেছে। ঠিক আছে, আমি ডিসেবল করে দিচ্ছি। আচ্ছা, আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দেখি। যে প্রথম কথা হলো যে পাওয়ার বিআই, পাওয়ার বিআই কিভাবে কাজ করে সেটা আমাদের কিন্তু ভালো মতো বুঝতে হবে। যে আপনারা, আমি নিশ্চিত যে সবাই হয়তো এক্সেলে কাজ করেছেন। তো এক্সেলে কাজ করলে এক্সেলে আসলে কি কাজ হয়? ডেটা নিয়েই কাজ হয়। ওখানে বিভিন্ন শিট থাকে, এক্সেলের শিটের মধ্যে বিভিন্ন ডেটা থাকে, রো কলামে ডেটাগুলি থাকে। তো এখন শুধু এক্সেলে না, কেউ আবার এসকিউএল এ কাজ করে, কেউ ওরাকলে কাজ করে, কেউ মাইএসকিউএল এ কাজ করে, এরকম বিভিন্ন ডেটা সেটে বা ডেটা শিটে বা ডেটা বেজে কাজ করে। পাওয়ার বিআই কিন্তু ডেটার জন্ম দেয় না, এটা একটা খুব বেসিক পার্থক্য। পাওয়ার বিআই ডেটার জন্ম দেয় না। পাওয়ার বিআই কি করে, যারা ডেটার জন্ম দিয়েছে, অর্থাৎ যে ডেটাবেস গুলি আছে, সেটা এক্সেল হতে পারে, এক্সেস হতে পারে, এসকিউএল সার্ভার হতে পারে, ওরাকল হতে পারে, মাইএসকিউএল হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত ডেটাকে কানেক্ট করে। তাহলে অলরেডি ডেভেলপড ডেটাবেসকে কানেক্ট করে কে? পাওয়ার বিআই।
যেমন এখানে দেখেন এই এই এসকিউএল সার্ভার, এসএপি ডেটাবেস, পিডিএফ, সিএসভি, টেক্সট, এই সমস্ত যেটাকে কানেক্ট করতেছে, কানেক্ট করা বা এক্সট্রাক্ট করা বলে এখানে, করে পাওয়ার বিআই এর ভিতরে ডেটাগুলিকে ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্ম মানে কিছু চেঞ্জ করে। মনে করেন যে টেক্সট হয়তো মানুষের নাম আছে 3 কলামে আছে, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এখানে সেটাকে 1 কলামে করে দিচ্ছে। হয়তো নাম্বার থাকার কথা আছে টেক্সটে, সেটা নাম্বারে, এই ধরনের ট্রান্সফরমেশন করছে পাওয়ার বিআই। এবার নাল আছে, নালগুলিকে রিপ্লেস করে ফেলতেছে। ট্রান্সফর্ম করার পরে পরে পাওয়ার বিআই এর ভিতরে ডেটাগুলিকে লোড করে নিচ্ছে, যেটাকে আমরা বলি পাওয়ার বিআই এর কিন্তু নিজস্ব ইয়ে আছে, ওয়্যার হাউস আছে, তার ভিতরে সে লোড করে নিচ্ছে। তারপরে সেই লোডকৃত ডেটা থেকে বিভিন্ন রকমের আপনার অ্যানালাইসিস, হ্যাঁ, আজকেও আমরা একটা অ্যানালাইসিস করব, স্পোর্টস অ্যানালাইসিস, বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করা রূপটা কি, অ্যানালাইসিস করে আসলে তার বহিঃপ্রকাশটা কি। বহিঃপ্রকাশ হচ্ছে যে কোনো না কোনো রিপোর্ট বা কোনো ড্যাশবোর্ড। ধরেন আপনি অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার টুলস কি, টুলসই কিন্তু এরকম বিভিন্ন ড্যাশবোর্ড বা রিপোর্ট, বিভিন্ন গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট গুলি আঁকলেই আপনি বুঝতে পারছেন যে কোথায় বেশি, কোথায় ছোট, কোথায় কোন সময় বেশি, কোন সময়, এই ধরনের অ্যানালাইসিস গুলি বিভিন্ন রকমের গ্রাফ চার্টের মধ্যে আঁকা হয়। তারপরে সেটাকে পাবলিশ করা হয়। পাবলিশটা কোথায় করা হয়? পাবলিশটা করা হয় মাইক্রোসফট পাওয়ার বিআই সার্ভিসে। অর্থাৎ আপনি চাইলেই আপনার ওয়েবসাইটে সরাসরি পাবলিশ করতে পারবেন না পাওয়ার বিআই এর যে নিয়ম। তো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম সেগুলিতে কিন্তু আপনার আহ কোনো পয়সা লাগবে না। পাওয়ার বিআই কিন্তু ফ্রি, পাওয়ার বিআই কিনতে কিন্তু কোনো পয়সা লাগে না, ফ্রি। অর্থাৎ আপনি মাইক্রোসফটের সাইটে যাবেন, সেখান থেকে পাওয়ার বিআই ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এবং আপনি এই এই পর্যন্ত আপনি ভিজুয়ালাইজেশন পর্যন্ত আপনি করতে পারবেন, আপনার একটা পয়সা খরচ হবে। তো আমরা তো বিভিন্ন রকমের এই গ্রাফ চার্ট তৈরি করব, ড্যাশবোর্ড তৈরি করব, এই সমস্ত কাজ করব। সো এই এই পর্যন্তই আমাদের আসলে কাজ। এই কাজগুলি এখন আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ কেন করবেন? আপনি তো আপনার ল্যাপটপে কাজগুলি করছেন, আপনি তো আপনার জন্য কাজগুলি করছেন না, আপনার বসের জন্য করছেন। তো আপনার বসকে দেখাতে হবে না রিপোর্টটা। তো বসকে কি করে দেখাবেন? আপনার এই ল্যাপটপে আমি যখন একটা রিপোর্ট বানাচ্ছি, কোন একটা ড্যাশবোর্ড বানাচ্ছি, আমার বস দেখবে কি করে? আচ্ছা, বসের কাছে তো ল্যাপটপ নিয়ে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। আচ্ছা, তখন আমরা এটাকে, যেমন ফেসবুক একটা পোর্টাল আছে যেখানে দুনিয়ার সমস্ত মানুষ এসে লগ ইন করে ফেসবুকে তাদের বিভিন্ন ছবি, বিভিন্ন কমেন্ট শেয়ার করছে, তেমনি এই এই পাওয়ার বিআই এর, সরি, হ্যাঁ, মাইক্রোসফটের একটা পোর্টাল আছে যেটাকে পাওয়ার বিআই সার্ভিস বলে, সেখানে আমরা পাবলিশ করে দেব। এইখানেই কিন্তু পয়সাটা লাগবে। অর্থাৎ আমি আমার জিনিসটাকে যদি পাবলিশ করতে চাই, আমার জিনিসটাকে ওই পোর্টালে, যেমন আপনি ফেসবুকের মধ্যে আপনার একটা ইউজার লাগে, সেই ইউজারটা তো ফ্রি, ফেসবুক তো আর পয়সা নেয় না সাধারণ ইউজারের জন্য। এখানেও ফ্রি পাওয়া যায়, আপনার মাইক্রোসফট পাওয়ার বিআই সার্ভিসেও ফ্রি পাওয়া যায়, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো 1 মাস 2 মাস, তারপরে কিন্তু আপনাকে কিনতে হবে। তাহলে আলটিমেটলি মাইক্রোসফটের ব্যবসাটা এখানে, আপনাকে এই পাবলিশ করতে গেলে আপনাকে একটা করে ইউজার কিনতে হবে, কিনে পাবলিশ করবেন। যে দেখবে আপনার বস, সেই বসেরও কিন্তু আবার ইউজার থাকা লাগবে। তো যাই হোক, তো সেইখানে গিয়ে পাবলিশ হলে উনি তখন দেখতে পারবেন। এই হলো বেসিক আর্কিটেকচার, অর্থাৎ পাওয়ার বিআই কিভাবে কাজ করে। আচ্ছা, বিষয়টা আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে আমরা এই যে ডেস্কটপ যে পার্টটা আছে, যেটা আমরা ডাউনলোড করব, সেখানে বানাবো, আমাদের আসল কাজটা কিন্তু ডেস্কটপে হবে। অর্থাৎ আমরা যারা পাওয়ার বিআই ডেভেলপার হব বা অ্যানালিস্ট হব বা ডেটা সায়েন্টিস্ট হব, তারা কিন্তু কাজ করব পাওয়ার বিআই ডেস্কটপে, যেটা ফ্রি। পাবলিশ করার পরে যেটা প্রদর্শিত হবে সেইটা হয়তো আপনাকে লাইসেন্স কিনে করতে হবে। আমরা পাওয়ার বিআই পোর্টাল অর্থাৎ ওয়েবসাইটেও প্রদর্শিত করতে পারি। আবার ওয়েবসাইটে যেটা প্রদর্শিত হবে সেটার আবার একটা মোবাইল ভার্সন থাকবে,
সেটা আবার মোবাইল অ্যাপস এর মাধ্যমেও কিন্তু সেটা দেখা যায়। তো এইভাবে পাওয়ার বিআইটা চলে আর কি, বা পাওয়ার বিআই কাজ করা হয়। পাওয়ার বিআই অনেকগুলি কম্পোনেন্ট আছে। যেমন পাওয়ার বিআই আমরা ডেস্কটপ থেকে যদি শুরু করি, এই যে পাওয়ার কোয়েরি, পাওয়ার বিআই ডেস্কটপের মধ্যেও কিন্তু কয়েকটা পার্ট আছে। যেমন পাওয়ার কোয়েরি কিন্তু আপনার এখন কিন্তু এক্সেল এর সাথেও আছে। পাওয়ার কোয়েরি পার্ট বা অংশ বা কম্পোনেন্টে কি করে, ডেটা ট্রান্সফর্ম করে, অর্থাৎ ডেটাকে প্রিপারেশন করা, সঠিকভাবে নাল ভ্যালু চেক মানে রিমুভ করা, এই যে যেটাকে বলা হয় প্রিপারেশন বা ট্রান্সফরমেশন পাওয়ার কোয়েরি। পাওয়ার পিভট, এটাতে হলো ডেটার মধ্যে রিলেশন তৈরি করা। মনে করেন যে 4-5টা টেবিল আছে, সেই টেবিলগুলির মধ্যে রিলেশন বিল্ড আপ করার জন্য আমাদের পাওয়ার কোয়েরি লাগে। কিভাবে রিলেশন বিল্ড আপ করতে হয় সেগুলি আবার শেখার ব্যাপার। তারপরে পাওয়ার ভিউ, এই ভিউ যেটা, এই অংশে আমরা টিপোর্ট গুলি বানাই বা বিভিন্ন রকমের ড্যাশবোর্ড বানাই। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই পাওয়ার বিআই ডেস্কটপের মধ্যেই কিন্তু আহ, এই পার্টগুলি আছে। ইনফ্যাক্ট এই সব পার্টি ডেস্কটপের মধ্যেই আছে, শুধু এই পাওয়ার বিআই সার্ভিসটা হলো পোর্টালে আছে। বাকি বাকি সবই কিন্তু ডেস্কটপ পার্টের মধ্যে আছে। তারপরে পাওয়ার ম্যাপ, আমরা অনেক সময় ম্যাপে ভিজুয়ালাইজ করতে চাই। ধরেন আমাদের বাংলাদেশের 8টা বিভাগের সেলস বিভাগ ম্যাপের মধ্যে দেখাই দিতে চাই, সেগুলি আবার পাওয়ার ম্যাপের মাধ্যমে দেখা যায়। তারপরে ডেটা ক্যাটালগ, ডেটা ম্যানেজমেন্ট গেটওয়েটা লাগে। আমি সবগুলির ডিটেলসে যাচ্ছি না। পাওয়ার বিআই কিউ&এ, এই কম্পোনেন্ট গুলি আমাদের পাওয়ার বিআই পাওয়া যায়। পাওয়ার বিআই ভিউ যে পার্টটা আছে সেটার মধ্যে আমরা এই যে এটা একটা কিন্তু ড্যাশবোর্ড, এটা একটা কিন্তু ড্যাশবোর্ড, যেখানে বিভিন্ন রকমের, এটাকে বলে ট্রি ম্যাপ বলে, এটাকে রিবন বলে, এটাকে মনে করেন বার চার্ট বলে, এটাকে ওয়াটার ফল চার্ট বলে। এইগুলি হলো বিভিন্ন রকমের লেভেল। এভাবে আমরা কিন্তু ড্যাশবোর্ড তৈরি করি, এবং এই ড্যাশবোর্ড তৈরি করার আগে আমরা ডেটার সাথে কানেক্ট করি। সিকোয়েন্সিয়ালি আমরা দেখব এই যে ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গায় কিভাবে সেলগুলি আছে, কোথায় বেশি কোথায় কম, ম্যাপের মাধ্যমে এভাবে আমরা দেখাই অনেক সময়। পাওয়ার বিআই কিন্তু ফ্যান্টাস্টিক এআই ফিচার কিন্তু এখন আছে। অর্থাৎ আমরা ট্রেন্ড যদি দেখতে চাই যে এই এই ট্রেন্ডটা বেশি না কম, এরকম ট্রেন্ড লাইন আঁকা যায়। এবং আগামী ধরেন এখানে উম, বিভিন্ন বছরের আছে, আগামী 5 বছরের বা 5 মাসের সেলস কেমন হইতে পারে তার একটা ফোরকাস্টিংও কিন্তু পাওয়ার বিআই করা যায়। কোহর্ট অ্যানালাইসিস এর মতো আহ, অনেক পপুলার অ্যানালাইসিস এখানে করা যায়। কোহর্ট অ্যানালাইসিস আপনারা জানেন যে কোন একটা, যদি আমরা ক্যাম্পেইন করি কোনো কোম্পানির জন্য, কোনো প্রোডাক্টের জন্য হয়তো ক্যাম্পেইন করলাম, তো ক্যাম্পেইনটা আমরা করলাম ডিসেম্বর মাসে, ক্যাম্পেইনটা করলাম। এখন ডিসেম্বর মাসে যে কাস্টমার গুলি আমার এখানে আসলো, ইন করলো, আমার দোকানে কেনাকাটা করলো, সেই কাস্টমার গুলি ঠিক 1 মাস পরে গিয়ে কত পার্সেন্ট রয়েছে। এখানে যেমন দেখা যাচ্ছে যে ডিসেম্বর মাসে যারা কিনেছে 1 মাস পরে 35% স্টে করেছে। তার মানে দেখেন 65% কিন্তু তারা নাই। 2 মাস পরে গিয়ে 33% আছে, 3 মাস পরে গিয়ে 42% আছে। এরকম করতে করতে আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, কমতে কমতে আবার কোনো কারণে সেই কাস্টমার গুলি আবার এখানে 40% হয়েছে, 23 মাস পরে গিয়ে আবার বাড়ছে। তো জানুয়ারি মাসে যারা মানে এরকম কোহর্ট, যা ডিসেম্বরের কোহর্টটা কি অবস্থা, জানুয়ারির কোহর্টটা কি অবস্থা, এভাবে থাকে। এগুলি না এক একটা অ্যানালাইসিস, এটার পিছনে মনে করেন যে কোহর্ট অ্যানালাইসিস এর পিছনে হয়তো 2-3 দিন ব্যয় করতে হবে এটা সম্পূর্ণরূপে বোঝানোর জন্য। তো আপনারা অলরেডি অনেকে জানেন বিষয়গুলি, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তারপরে ধরেন আমরা যদি কম্পিটিটিভ মার্কেট মার্কেট মানে এখন আমি যেগুলি বলছি যে পাওয়ার বিআই এর মাধ্যমে কি কি জিনিস করা সম্ভব, বা আমরা সাধারণত কি কি করে থাকি, বিজনেস প্রতিষ্ঠানে কি কি কাজ হয়ে থাকে, সেগুলি আমি বলার চেষ্টা করছি। যেমন ধরেন এরকম কম্পিটিটিভ মার্কেটিং অ্যানালাইসিস, যার ফলে আমরা মার্কেটের বিভিন্ন
এই মূলত প্রোডাক্ট নিয়ে এই কাজগুলি হয়। আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা দেখছি প্রত্যেকটা প্রোডাক্টের, তাহলে কোন প্রোডাক্টের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি সেটা আমরা পাচ্ছি। তারপরে কোন মাসে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি হয়েছে, কোন মাসে কম হয়েছে, কোন স্টেটে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি, তারপরে আমাদের টার্গেট কত ছিল, টার্গেট ফিল আপ হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আহ, এগুলি ভিজুয়াল গুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। রিটেল সেক্টরের জন্য আমরা ড্যাশবোর্ড বানাতে পারি। রিটেল সেক্টরের জন্য ড্যাশবোর্ড এমন হইতে পারে যে ধরেন আমার সেলস বাই টপ 5 স্টোর, আমার যে অনেকগুলি স্টোর আছে সেই স্টোরের মধ্যে সব থেকে টপ 5 যারা ভালো করেছে তাদের গুলো দেখা। আমার হয়তো 100টা স্টোর আছে, 100টা স্টোরের মধ্যে এই পাঁচটা স্টোর সব থেকে ভালো করেছে। তারপরে সেলস বাই আইটেম, কোন আইটেম গুলি বেশি বিক্রি হয়েছে, সেলস বাই টেন্ডার টাইপ। তারপরে হচ্ছে আপনার মান্থলি সেলস ট্রেন্ড, দেখেন জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ এরকম করতে করতে কোন মাসে সেলস বেশি হয়, কোন মাসে সেল কম হয়। তারপরে মান্থলি পারফরমেন্স, সেলস পারফরমেন্স কোন মাসে বেশি কোন মাসে কম, এবং এই কার্ডের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। এগুলি তো ইন্টারেক্টিভ না, এটা তো ছবি এখানে পাওয়ার পয়েন্টে নিয়ে এসেছি, কিন্তু বাস্তবে এগুলি ইন্টারেক্টিভ হয়। যেমন আমি যদি স্পেসিফিক একটা প্রোডাক্টে ক্লিক করি তাহলে সব চেঞ্জ হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে ওই প্রোডাক্টের সব ইনফরমেশন দেখাবে। এগুলি আমি দেখাবো একটু পরে, যখন আমি রিয়েলি কাজ করব তখন এই জিনিসগুলি দেখাবো। তাহলে এই ধরনের একটা রিটেল সেক্টরে যদি আপনি চাকরি করেন, তাহলে আপনি আপনার ব্যবসাকেও এভাবে উপস্থাপন করতে পারবেন যদি আপনি পাওয়ার বিআই জানেন। এবং এগুলি কিন্তু অন টাইম না, অর্থাৎ আপনি করে নিলেন আবার নতুন ডেটা আসলে চেঞ্জ হবে না তা না, এটা কিন্তু রিয়েল টাইম। অর্থাৎ আপনার ডেটাবেসে ডেটা চেঞ্জ হয়ে গেল, অক্টোবরে হয়তো আরো কিছু সেল হয়ে গেল, এই বারটা কিন্তু বেড়ে যাবে অক্টোবরের। বা এই প্রোডাক্টটা আরো কিছু সেল কমে গেল, আরো কিছু বেড়ে গেল, এই বারটা বেড়ে যাবে। মানে সাথে সাথে আপনার ডেটা এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনার এই ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ রিয়েল টাইম আমি কিন্তু এই চেঞ্জটা দেখতে পাবো। তো একটা ধরেন স্টেক হোল্ডার, যিনি সিইও থাকেন বা যিনি এমডি থাকেন, তিনি তো এমন একটা জিনিসই চাই যে আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, আমি প্রতিনিয়ত আমার ব্যবসাকে মনিটর করব। হ্যাঁ, আমি যদি দেখি যে কোনো একটা স্টোরের সেল কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, আমি সাথে সাথে তাকে ফোন করব, সেখানে স্পেশাল কারণটা আমি জানতে চাইবো। যারা ভালো করছে তাদেরকে আমি পুরস্কৃত করব। কোন প্রোডাক্টের সেল বেশি হচ্ছে, কোন প্রোডাক্টের সেল কম হচ্ছে, এটা আমার জানার জন্য আমি অ্যাজ এ স্টেক হোল্ডার, আমি বিজনেসের এমডি, আমার জানা এটা খুবই জরুরি। কোথা থেকে জানতে পারবেন? এইভাবে সে কিন্তু প্রতিনিয়ত উইদাউট হিউম্যান ইন্টারাকশন, মানে কোনো মানুষকে তারা বলা লাগবে না যে ভাই তুমি আমাকে এটা বানাই দাও তো, একবার বলা লাগবে, একবার বানাই দিবে, আজীবন সে দেখতে থাকবে। আর আদারওয়াইজ পাওয়ার বিআই যদি আমরা এটা না করতাম, যদি এক্সেল এর কথা, অনেকে জিজ্ঞেস করে যে এক্সেল এর সাথে পাওয়ার বিআই এর পার্থক্যটা কি। দেখেন এক্সেলে যদি আমরা করতাম তাহলে কি হতো, ওই এক্সেল ফাইলটা আমি পাঠাই দিতাম, কিন্তু এক্সেলের ডেটা তো চেঞ্জ হয়ে গেল, নতুন ফাইলে নতুন, সেই নতুন ডেটা তো আর উনি পাচ্ছে না, আবার নতুন ডেটার ফাইলটা তাকে পাঠাতে হতো, বারবার তাকে পাঠাতেই হইতো। এখানে কিন্তু বারবার পাঠাতে হবে না, ওই পাওয়ার বিআই সার্ভিসের সাথে আবার ডেটাবেজের কানেক্টিভিটি থাকবে, যার ফলে ডেটা চেঞ্জ হলেই পাওয়ার বিআই সার্ভিসে অটোমেটিক ডেটাটা চলে যাবে, ড্যাশবোর্ডে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ রিয়েল টাইম কানেকশন উনি আজীবন পাচ্ছেন। তাহলে এরকম ভাবে আমরা হেলথ কেয়ারের জন্য ড্যাশবোর্ড করতে পারি। হেলথ কেয়ারের জন্য আমরা কিভাবে করতে পারি? হেলথ কেয়ার দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু ঠিক এই ভিজুয়াল গুলি থাকবে তার তো কোনো মানে নাই। আমি এখানে কিছু দামি জিনিস এখানে দেখাচ্ছি আপনাদের, আপনার মতো করে আপনি কিন্তু আপনার বিজনেসের, আপনার সিওর, আপনার এমডির প্রয়োজনীয়তা রুচি অনুসারে আপনাকে কিন্তু বানাতে হবে। এখানে যেমন কতগুলি বেড আছে হাসপাতালে, কতগুলি পেশেন্ট আছে এই মুহূর্তে, বেড ওয়াইজ কোনটা বেশি বিক্রি হয়েছে, তারপরে ডিসচার্জ ওয়াইজ কোন বেডে বেশি ডিসচার্জ হয়েছে, ইত্যাদি ইত্যাদি এরকম করা হয়েছে। আপনার বিজনেসে আপনি আপনার মতো সাজাবেন। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য ড্যাশবোর্ড হইতে পারে, যেখানে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ কাম হইতে পারে, যে আপনার মোট 5টা প্রোডাক্ট আছে, সাব ক্যাটাগরি আছে 6টা, রিপেয়ার কস্ট টোটাল কত হয়েছে। তারপরে আপনার এখানে আমরা যদি দেখি যে এই যে 5টা, এটা কি হলো, এটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, কোন সাব ক্যাটাগরির
সেল বেশি, এটাকে ট্রি ম্যাপ বলে। ট্রি ম্যাপের মাধ্যমে আমরা কিন্তু সেটা জানতে পারছি। তারপরে কস্ট বাই প্রোডাক্ট জানতে পারছি। এগুলিকে কি বলে? কার্ড বলে। কার্ডের মাধ্যমে আপনার টোটাল প্রোডাক্ট কস্ট কত, টোটাল রিপেয়ার কস্ট কত, টোটাল সাব ক্যাটাগরি কতগুলি আছে, এই বিষয়গুলি আমরা এই ড্যাশবোর্ডের মাধ্যমে জানতে পারছি। তো এই ছিল আমাদের মোটামুটি বিভিন্ন রকমের আসলে আলোচনা তো শেষ নাই। পাওয়ার বিআই যদি আমাদের এখানে ইন্টারেক্টিভ কেয়ারসে আপনার প্রায় 40টার উপরে ক্লাস আছে এবং অনেক কনসেপচুয়াল ক্লাস আছে। যদি এই 1 ঘন্টা মধ্যে শেখানো যেত তাহলে তার এতগুলি থাকতো না। আমি খুবই সংক্ষেপে পাওয়ার বিআই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা যেটা করব, যে একটু আগে যে দেখালাম, আমরা বিভিন্ন সেক্টর দেখালাম, এখানে হেলথ কেয়ার দেখালাম, আমরা রিটেল দেখালাম, আমরা মার্কেট অ্যানালাইসিস দেখালাম, কোহর্ট অ্যানালাইসিস দেখালাম, ইত্যাদি ইত্যাদি দেখালাম। তো এখন আমরা যেটা করব, যে এরকম একটা সেক্টর ধরে যদি আমি ধরেন স্পোর্টস অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমি কিভাবে শুরু করব, কিভাবে করব, একটা জাস্ট আইডিয়া দেওয়া। এটা দেখলেই যে আপনারা স্পোর্টস অ্যানালাইসিস করতে পারবেন, পাওয়ার বিআই এক্সপার্ট হয়ে যেতে পারবেন, তা না। তবে আপনাদের ধারণা আসবে বলে আমি বিশ্বাস করি। তো চলেন আমরা এই জিনিসটা করি। আমরা একেবারে শুরু থেকে শুরু করতে চাই, যে কিভাবে আমরা স্পোর্টস অ্যানালাইসিস করব, এই বিষয়টা নিয়ে এখন আমি আলাপ করতে চাই। তো কিভাবে করব? আমরা একটা পাওয়ার বিআই এর ফাইল খুলব। পাওয়ার বিআই ইনস্টলেশনটা আর দেখাচ্ছি না। ইনস্টলেশনটা তো আহ, সচরাচর অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে পাওয়ার বিআই ইনস্টল করতে হয়। ইনস্টল করলে এরকম আমরা স্টার্ট মেনুতে এইভাবে পাওয়ার বিআই, এখানে অলরেডি আমরা এখানে পাওয়ার বিআই আছে। পাওয়ার বিআই আমরা ক্লিক করব। এই যে পাওয়ার বিআই এর নতুন একটা ফাইল, এটা কিন্তু ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ যেটার কথা বলছিলাম সেটা এখন ওপেন হচ্ছে। এই যে ওপেন হচ্ছে, মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপ ওপেন হচ্ছে। আমরা চিন্তা করলাম যে এইখানে ডেটাটা আছে, এখানে আমরা ফাইলটা রাখবো। আচ্ছা, তো মাইক্রোসফট পাওয়ার বিআই ওপেন হয়েছে। ব্ল্যাঙ্ক রিপোর্টে আমরা ক্লিক করব। এই হলো আমাদের মাইক্রোসফট পাওয়ার বিআই এর সফটওয়্যার। আমরা প্রথমে যেটা দেখছি এটাকে পাওয়ার ভিউ বলে, অর্থাৎ আমাদের গ্রাফ চার্ট এখানেই আঁকতে, মানে এখানেই বানাতে হবে। এটাই হলো আমাদের খেলার মাঠ। তাহলে এই পাওয়ার বিআইটা ইনস্টল করতে এবং চালু করতে আমাদের কোনো লাইসেন্সের প্রয়োজন নাই, কোনো পয়সার দরকার নাই, এটা ফ্রি, মাইক্রোসফট ফ্রি দিয়ে দিয়েছে। এখন আমরা আহ, এটাকে কিভাবে কাজ করব সেটা আমরা এখন দেখি। পাওয়ার বিআই এর আহ, আরেকটা পার্ট হচ্ছে পাওয়ার কোয়েরি। পাওয়ার কোয়েরি হচ্ছে পুরো আরেকটা একটা সফটওয়্যার, অন্য একটা সফটওয়্যার, মাইক্রোসফটেরই সফটওয়্যার, কিন্তু ওটা পাওয়ার বিআই এর সাথে অ্যাটাচড করে দিয়েছে। আমি একটু আগেও বললাম যে পাওয়ার কোয়েরি কিন্তু এখন মাইক্রোসফট এক্সেল এর সাথেও অ্যাটাচড করা আছে। যারা এক্সেল জানেন অনেকে কিন্তু পাওয়ার কোয়েরিও শিখতে পারেন বা শিখেন, কারণ পাওয়ার কোয়েরির কাজটা হলো ভিন্ন। কি করা? ডেটাকে প্রিপারেশন করা বা ট্রান্সফর্ম করা। তো আমরা পাওয়ার কোয়েরিতে যাব কিভাবে? এটা কিন্তু পাওয়ার কোয়েরি না, এটা হলো পাওয়ার ভিউ। পাওয়ার কোয়েরিতে যেতে গেলে এই যে ট্রান্সফর্ম ডেটার যে আইকনটা আছে এই হোমের মধ্যে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমাদের আরেকটা সফটওয়্যারে আমরা চলে গেলাম, এই যে পাওয়ার কোয়েরি। এই পাওয়ার কোয়েরি কিন্তু আলাদা করে আমাদের ইনস্টল করার প্রয়োজন নাই। যখনই আমি পাওয়ার বিআই ইনস্টল করব, অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরিও ইনস্টল হয়ে যাবে। এটা আলাদা সফটওয়্যার বলছি কেন? দেখেন এটা মিনিমাইজ করছি, এটা কিন্তু এখনো আছে। এই যে দুইটা, আমার কিন্তু এখানে দুইটা উইন্ডো, এই যে একটা, এই যে একটা, এটা পাওয়ার কোয়েরি, এটাও পাওয়ার বিআই। দুটো আলাদা আলাদা সফটওয়্যার একসাথে প্যাকেজ আকারে মাইক্রোসফট পাওয়ার বিআই ইনস্টল করলে ইনস্টল হয়ে যায়। তো পাওয়ার কোয়েরিতে আমরা এখন আছি।
আচ্ছা, কোনো কারণে এটা একটু সময় নিতেছে, আসতেছে না কেন? আমি মিনিমাইজ করে রেখেছি, এখন আর ম্যাক্সিমাইজ হচ্ছে না। মিনিমাইজ করে রেখেছি, ম্যাক্সিমাইজ হচ্ছে না। আমি এক কাজ করি, আমার মনে হয় যে আগের যে ফাইলগুলি আছে টাস্ক ম্যানেজারে, সেগুলি ক্লোজ করে দিই। একটু ভারী হয়ে গেছে বা কোনো কিছু হবে। এইখানে আমাদের এই যে পাওয়ার বিআই এই যে 13টা ইয়ে আছে, এখানে রয়ে গেছে। আমরা এক কাজ করি, সবকিছুই আমরা এন্টাচ করে দিই। পাওয়ার বিআইটাকে, আচ্ছা এখন আর কোনো পাওয়ার বিআই নাই, ক্লিয়ার হয়ে গেছে। আমরা আবার নতুন করে চালু। এটা হলো আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল নিলাম। আচ্ছা, এটাকে আগে সেভ করি, মানে আমার এই ফাইলটাকে সেভ করি। তাহলে ফাইলে গিয়ে আমি কি করব? ফাইলে গিয়ে আমি করব কি, যে এই যে সেভ, তখন ও সেভের উইন্ডোটা দিবে। এই যে দিচ্ছে। আমি মোর অপশনে গিয়ে আমি এই ব্রাউজারের কোথায় সেভ করব সেটা আমাকে বলে দিতে হবে। তো আমি চাচ্ছি ডেস্কটপের মধ্যে একটু আগে যে ফোল্ডারটা খুললাম, এই যে স্পোর্টস অ্যানালাইসিস, এর মধ্যে আমি ফাইলটা সেভ করব। ফাইলটার নাম স্পোর্টস অ্যানালাইসিস দিলাম, পাওয়ার বিআই ফাইল এটা। আশা করি সেভ হয়ে গেল। এখন আমি যেটা দেখাচ্ছিলাম, যে এই যে ট্রান্সফর্ম ডেটাতে গেলে আমরা পাওয়ার কোয়েরি আরেকটা সফটওয়্যারে চলে যাচ্ছি। এই হলো পাওয়ার কোয়েরি। তো পাওয়ার কোয়েরিতে আমরা যেটা করতে চাই, এখানে পাওয়ার ভিউ আর পাওয়ার কোয়েরি আলাদা আলাদা হিসেবে আছে। এখন আমরা পাওয়ার কোয়েরিতে অবস্থান করছি। এখনকার কাজ হলো ডেটার সাথে কানেক্টিভিটি স্থাপন করা। আমার কিন্তু কোনো ডেটা নাই, দেখেন সফটওয়্যার খুলেছি কিন্তু সফটওয়্যারে কিন্তু ডেটা নাই। আর পাওয়ার বিআই কিন্তু ডেটা জেনারেট করে না। এখানে যে আমি ডেটা এন্ট্রি দিব বা ডেটা এখানে তৈরি করব, সেই জন্য পাওয়ার বিআই এর জন্ম হয়নি। এইটা আপনাদের ভালো করে বুঝতে হবে। পাওয়ার বিআই এর জন্মই হচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠিত ডেটাবেজ আছে সেগুলিকে কানেক্ট করতে হবে, করে এই রিপোর্ট রিপোর্ট বা বিভিন্ন রকমের গ্রাফ চার্ট তৈরি করা, ড্যাশবোর্ড তৈরি করা, এগুলি হলো পাওয়ার বিআই এর কাজ। তাহলে আমরা এখানে নিউ সোর্সে গিয়ে আমরা ধরেন একটা এক্সেল ওয়ার্কবুককে আমরা করব। আমি এখানে আগের থেকেই এই যে স্পোর্টস ফোল্ডারের মধ্যে আমি একটা ডেটা এখানে, এই যে স্পোর্টস অ্যানালাইসিস এখন সেভ করলাম, একটা অলিম্পিকের একটা ডেটা সেট আমি এখানে রেখে দিয়েছি। এটা এক্সেল ফাইল। কেন রেখে দিয়েছি? যে এই ডেটার উপরে আমি কাজটা করব। তাহলে এই এক্সেল ফাইলটাকে আমাকে এখন কি করতে হবে? এখানে কানেক্ট করতে হবে। তাহলে দেখেন, আমরা একটা এক্সেল ফাইলকে আমরা এখন কানেক্ট করব। সেজন্য এখানে কেন এক্সেল এ ক্লিক করলাম? যদি আমার ফাইলটা এক্সেল না সিএসভি হতো তাহলে এখানে ক্লিক করতাম, যদি এসকিউএল সার্ভার হতো তাহলে এখানে ক্লিক করতাম। বলবেন এই কয়টায়? না, এই কয়টা না। মোর অপশনে গেলে দেখেন এখানে ডেটাবেজের কোনো শেষ নাই। এখানে কত, অনেক, প্রায় 110টা ধরনের ডেটাবেজ থেকে আমরা কিন্তু নিতে পারি। তো যাই হোক, আমরা এখন এক্সেল থেকে ডেটা নিব। এক্সেলে গিয়ে আমার এটা আছে কোথায়? এটা ডেস্কটপে স্পোর্টস অ্যানালাইসিস এর মধ্যে এই যে অলিম্পিক্স ডেটা সেট, এই এক্সেলটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আসতেছে, ওপেন হচ্ছে, এখানে কানেক্ট করতেছে আসলে। এখানে এই যে নিচের দুটো হলো শীট,
শীট কাকে বলে? এক্সেল এর শীট তো আপনারা চেনেন, আমরা দেখি আবার ওই এক্সেলটাকে আলাদাভাবে ওপেন করি। এক্সেলটাকে যদি আলাদাভাবে ওপেন করি তাহলে আমরা শীট চিনতে পারবো, দেখাতে পারবো। এক্সেল ওপেন হইতেও সময় লাগে। এক্সেল ওপেন হয়েছে, দেখেন এখানে দুটো শীট আছে। অ্যাথলেট ইভেন্টস এবং কান্ট্রি ডেফিনেশন, দুটো শীট আছে। আর এই যে শীটের মধ্যে যেগুলি আছে এগুলি আবার টেবিল আকারে আছে। তো যাই হোক, আমরা শীট নিয়ে কাজ করব। দুটো শীট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এটা ক্লোজ করে দিলাম। তো সেই দুটো শীটই এখানে দেখাচ্ছে যে অ্যাথলেটস ইভেন্টস এবং কান্ট্রি ডেফিনেশন। অ্যাথলেটস ইভেন্টস এর মধ্যে কি আছে সেই ডেটাটাও আমাদেরকে দেখাচ্ছে, এবং তা আমরা এইটাকে লোড করব বা এক্সট্রাক্ট করব, তাই এটাতে আমি চেক দিলাম। কান্ট্রি ডেফিনেশন, হ্যাঁ এটাকেও আমরা কানেক্ট করব, তাই এটাকেও আমরা চেক দিলাম। এই দুটোকে আমরা কানেক্ট করতে চাই, দুটো শীটকে আমরা কানেক্ট করতে চাচ্ছি। ওকে করলাম। তাইলে দেখেন আমার ওই এক্সেল ফাইলটা এখন কানেক্টেড হয়ে যাচ্ছে। কার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে? এই পাওয়ার বিআই এর সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। কানেক্টেড হওয়ার পরে এখানে দেখেন যে অ্যাথলেট ইভেন্টস যে শীটটা ছিল সেই শীটের ডেটাগুলি এখানে আসছে, এবং কান্ট্রি ডেফিনেশনের ডেটাগুলি এখানে আসছে। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে কিছু ট্রান্সফর্মের কাজ করতে পারি। কিরকম ট্রান্সফর্মের কাজ করতে পারি? যেমন ধরেন এইটা হয়তো ভুল জিনিস আছে, এটাকে ঠিক করতে পারি। বা আরো অনেক কাজ আছে ট্রান্সফর্মের উপরে, মনে করেন যে 4-5টা ক্লাস নেওয়া যায়। তো আমি সেদিকে যাচ্ছি না। ধরে নিলাম যে ধরেন এখানে কান্ট্রির মধ্যে এই যে যে এনওসি যেটা, এই ও এখানে একটা দেখেন, এখানে একটা মেজর প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? কলাম 1, কলাম 2, কলাম 3 হয়ে গেছে। আর এনওসি রিজিয়ন নোটস এটাকে কিন্তু সেকেন্ড রোতে দিয়ে দিয়েছে, মানে ফার্স্ট রোতে দিয়ে দিয়েছে, আর কলাম হেডার হিসেবে কলাম নাম দিয়েছে। তারপরে যে এজিএফ এগুলি তো কোড বোঝা যাচ্ছে, এগুলিকে এখানে দিয়েছে। আমরা তো বুঝতেই পারতেছি যে এই ফার্স্ট কলাম যে ফার্স্ট রো যেটা আছে সেটা আসলে রো হেডার হওয়া উচিত ছিল। রো হেডার না হয়ে সে একটা রো হিসাবে এখানে। কারণ কি? কারণ নিশ্চয় ওই শিটের মাথায় একটা ফাঁকা ফাঁকা ছিল, যে ফাঁকা, এটার মধ্যে কোনো নাম ছিল না। সে সেটাকে কলাম 1, কলাম 2 হিসাবে নিয়ে নিয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে একটা আমাদের অপশন আছে। অপশনটা হলো যে ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার। এই যে ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, সেটাকে ক্লিক করলেই দেখেন আমার কিন্তু ফার্স্ট রোটা হেডার হয়ে গেল। তাহলে এটাও কিন্তু একটা ট্রান্সফর্মের কাজ করলাম। অ্যাথলেটস এর মধ্যে গিয়ে দেখি এখানে কিন্তু প্রবলেম নাই, এখানে ঠিক মতোই আছে। কেন? কারণ এখানে হয়তো ওই এক্সেল এর মধ্যে প্রথম যে রোটা আছে সেটার মধ্যে হয়তো কোনো ফাঁকা ছিল না, যার ফলে এটাকেই সে একেবারে হেডার হিসেবে নিয়ে নিয়েছে। তো এখানে আমাদের আর ওই ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার করার দরকার নাই, কারণ এটা ঠিক মতোই আছে। তো এই দুটোর মধ্যে কি কোনো কমন কিছু আছে? এখানেও এনওসি আছে, আবার এখানেও দেখেন এনওসি আছে। তার মানে এটা একটা আইডি এনওসি। এনওসি তে আসলে নাল থাকবে না, এটা একটা ব্যাপার। এখানে আমরা এনওসি তে ক্লিক করলে দেখেন নাল আছে। তো যদি নাল থাকে তাহলে সেগুলিকে আমরা নিব না। নালটাকে চেকটাকে উঠাই দিলাম, ওকে করলাম। তাহলে এনওসির মধ্যে এখন আর কোনো নাল থাকলো না। মানে খুব সামান্য ট্রান্সফর্মের কাজগুলি করলাম। করে দরকার হলে আমরা আবার ট্রান্সফর্মের কাজ করব। কিন্তু আমরা এখন এই ডেটাকে লোড করতে চাই। বলবেন এতক্ষণ কি করলাম? এতক্ষণ আসলে লোড করি নাই, কানেক্ট করে ডেটাটাকে দেখতেছি বটে, স্যাম্পল ডেটা দেখতেছি বটে, কিন্তু পাওয়ার বিআই এর যে ওয়্যার হাউস আছে, যে কথাটা বললাম একটু আগে, সেখানে লোড করা বা ইম্পোর্ট করার কাজটা এখনো হয় নাই। সেটা আমি যদি ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করি এখানে, দেখেন আমার এটা কিন্তু ক্লোজ হয়ে গেল। ওই এটা ওই পাওয়ার কোয়েরিটা ক্লোজ হয়ে গেল। পাওয়ার কোয়েরিটা ক্লোজ হয়ে গেল, এবং এই যে পাওয়ার ভিউ যেটা সেটার মধ্যে লোড হচ্ছে। আসলে এটার মধ্যে লোড হচ্ছে না, লোড হচ্ছে ওয়্যার হাউসের মধ্যে। সেই ওয়্যার হাউস থেকে আবার পাওয়ার ভিউতে লোড হবে। এই যে এখানে আমাকে একটু ওয়েটিং এ রেখেছে, বলতেছে যে লোড হচ্ছে। তার মানে এখানে আসলে ইম্পোর্ট হয়ে যাচ্ছে, পুরা ডেটাটা কিন্তু চলে আসছে। এখানে আবার একটা প্রশ্ন,
আপনাদের হয়তো এরকম প্রশ্ন আসতে পারে যে তাহলে যদি আমার এসকিউএল এর ডেটা হয়, ওরাকলের ডেটা হয়, যেখানে কোটি কোটি রেকর্ড থাকে, সমস্ত কিছু এখানে চলে আসলে তো আমার জিনিসটা ভারী হয়ে যাবে, আর আসবে কতক্ষণে, অনেক সময় লাগবে তো আসতে। তাইলে কি করা যায়? আবার সেটা যখন আমি পাবলিশ করব তখন তো সেটা আবার মাইক্রোসফট সার্ভারে যেতে হবে। তো সে আমি কোটি কোটি ডেটা আমি কি করে পাঠাবো? সেখানেরও বুদ্ধি আছে, সেগুলিকে ডাইরেক্ট কোয়েরি বলে। তখন আর আমরা ইম্পোর্ট মোডে যাব না, ডাইরেক্ট কোয়েরিতে কাজ করব। তো যাই হোক, আমরা সাধারণত এক্সেল এর জন্য, সিএসভি এর জন্য ডাইরেক্ট কোয়েরিতে কাজ করি না, আমরা ইম্পোর্ট করে নিই, অর্থাৎ লোড করে নিই। দেখেন আমার দুটো টেবিল এখানে কিন্তু লোড হয়ে গেল। একটা হলো অ্যাথলেটস ইভেন্ট আর একটা হলো কান্ট্রি ডেফিনেশন। লোড হয়ে গেল মানে লোড হয়ে গেল, এর পাওয়ার বি এর মধ্যে চলে গেছে, চলে এসেছে। আমরা যদি দেখতে চাই, এই যে এখানে এটা তো হলো রিপোর্ট ভিউ, এটা হচ্ছে আমার টেবিল ভিউ। এই টেবিল ভিউ ক্লিক করলে কিন্তু অ্যাথলেটস ইভেন্টে কি ডেটা আছে, কান্ট্রি ডেফিনেশনে কি ডেটা আছে, সেই ডেটাগুলি কিন্তু দেখাচ্ছে। আর যদি আমি রিপোর্ট ভিউয়ে যাই, তাহলে এখানে তো এখনো কিছু বানাই নাই, তো দেখাচ্ছে না। আরেকটা ভিউ আছে, এটা হচ্ছে মডেল ভিউ। মডেল ভিউ এর কাজটা হচ্ছে যে এই দুইটা টেবিলের মধ্যে দেখেন অটো রিলেশনশিপ তৈরি করে নিয়েছে। যদি আমি ডিলিট করে দিই, রিলেশন যদি না তৈরি করে, তাহলে তো আমাদের এখানে দুটো আলাদা আলাদা টেবিল, একটা হলো অ্যাথলেট ইভেন্টস আর একটা হচ্ছে কান্ট্রি ডেফিনেশন। দুটো টেবিলের মধ্যে তো রিলেশন বিল্ড আপ করতে হবে। ডেটাবেস যদি আমরা রিলেশনাল করতে চাই, তাহলে দুটো টেবিলের মধ্যে রিলেশন বিল্ড আপ করতে, এই রিলেশন বিল্ড আপ করাটাকে বলা হয় মডেলিং করা। আমি খুব ছোট্ট ডেটা নিয়ে কাজ করছি, বাস্তবে এরকম দুটো টেবিল হয় না, আমার 50টা টেবিলও হইতে পারে, বা 20টা টেবিলও হইতে পারে, 10টা টেবিলও হইতে পারে। তখন আমাদের কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন হবে, সেই রিলেশন গুলি এই মডেল ভিউতে এসে করে দিতে হয়। তো রিলেশন করতে গেলে আপনাদের জানতে হবে যে তখনই রিলেশন করা সম্ভব হয় যখন দুটো টেবিলের মধ্যে একটা কমন ফিল্ড থাকে। কমন ফিল্ড, একই ফিল্ড যদি দুটো টেবিলের মধ্যে থাকে, তখন রিলেশন করা সম্ভব হয়। যেমন এখানেও এনওসি আছে, এখানেও এনওসি আছে। তাহলে আমরা কিভাবে রিলেশন করব? এই এনওসি কে টেনে এনে এই এনওসির উপর ছেড়ে দেব। তাইলে সে এভাবে, আমার রিলেশনটা হচ্ছে এখানে ওয়ান টু ম্যানি, এই টেবিলে একটা আছে আর এই টেবিলে অনেকগুলি আছে, এটাকে কার্ডিনালিটি বলে। যাই হোক, ওই ব্যাপারটা মানে হচ্ছে কি যে এখানে এনওসি ধরেন 1 2 3, 1 2 3 এখানে একবারই থাকবে, কিন্তু 1 2 3 এখানে অনেকবার থাকতে পারে, তাই এখানে বলছে ওয়ান টু ম্যানি, এটাই হলো কার্ডিনালি। তো রিলেশন করা হয়ে গেল। আমরা এখন এখানে আমাদের সেই ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ড, এটা এটা আমরা বুঝতেই পাচ্ছি যে স্পোর্টস এর একটা ডেটা, অ্যাথলেটস এর ইভেন্ট, বিভিন্ন দেখি ডেটাগুলি চেহারা দেখলে একটু বুঝতে পারবো। যেমন আমরা এখানে অ্যাথলেটস ইভেন্টে যদি দেখি, তাহলে কোন অ্যাথলেটস, তার আইডি কত, সে মেল না ফিমেল, তার বয়স কত, আহ বেশিরভাগই এনে আছে, কিন্তু এখানে ডেটাও আছে, তার বয়স কত, তার সে ব্রোঞ্জ কোন মেডেল পেয়েছে, কোন ইভেন্টে পেয়েছে, মানে বিভিন্ন অ্যাথলেটস এর ইনফরমেশন এখানে আছে। এখন মনে করেন যে আমি একটা কাজ পেয়েছি, আমার বস আমাকে কাজ দিয়েছে যে এই অ্যাথলেটস কে অ্যানালাইজ, এই এই স্পোর্টস এর ডেটাকে অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে আমাকে একটা ড্যাশবোর্ড বানায় দাও। এটা আমি কাজ পেয়েছি। তো এখন ড্যাশবোর্ড বানাতে হবে আমাকে, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে ডেটাটাকে বোঝা, বুঝলাম ডেটার মধ্যে কি আছে সেটাও বুঝলাম। এখনকার কাজ কি? এখন কাজ হলো বসের শরণাপন্ন হওয়া, বসকে জিজ্ঞেস করা যে তুমি কি কি দেখতে চাও বলো, এই আমার এই এই ডেটা থেকে তুমি কি কি দেখতে চাও। তো বস যদি আমাকে একটা আইডিয়া দেয়, ভালো, বস বলতে পারে যে তুমি একটা কাজ করো, এখানে তো বিভিন্ন কান্ট্রির ডেটা আছে, এখানে তো এই যে বিভিন্ন রিজিয়ন আছে, রিজিয়ন মানে এখানে কান্ট্রি, আসলে এই যে সিটি আছে বা রিজিয়ন আছে, আহ ধরেন আহ, এখানে দেখি, এখানে দেখলে বুঝতে পারবো, সিটি আছে ধরেন, বিভিন্ন সিটি আছে, আর এইখানে কান্ট্রি আছে। আসলে কান্ট্রিগুলি এখানে নাই, কান্ট্রিগুলি এখানে নাই, এই জন্যই আরেকটা টেবিল আছে, আমরা তো রিলেশন করে ফেলেছি। সেই যে রিজিয়ন, রিজিয়নের মধ্যে মনে হয় কান্ট্রি আছে, দেখি আমরা
এই কান্ট্রি টেবিলে দেখেন, এই যে দেখেন রিজন, এটাই কান্ট্রি, রাইট? এই যে আর্মেনিয়া, আফগানিস্তান। তাহলে আমার এখন বস বলল যে তোমাকে আমি কান্ট্রির ইনফরমেশনও দিয়েছি, তোমাকে আমি অ্যাথলেটের ইনফরমেশনও দিয়েছি, কোন অ্যাথলেট কোন পদক পেয়েছে সেটাও দিয়েছি, অনেক কিছুই দিয়েছি, তোমার কাছে আছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা ড্যাশবোর্ড বানায় দাও, যার মধ্যে কোন দেশে, কোন দেশে, ধরেন এখানে কান্ট্রি থাকবে, এটা থাকবে বাংলাদেশ, বিডি, এটা থাকবে চায়না, বিভিন্ন দেশ থাকবে, কোন দেশে কোন পদক, এদিকে থাকবে ধরেন পদক, এটা থাকবে গোল্ড, এটা থাকবে সিলভার, এটা এটা থাকবে মনে করেন ব্রোঞ্জ, কোন পদক কয়টা করে পাইছে এই দেশ, বাংলাদেশ গোল্ড কয়টা পাইছে, সিলভার কয়টা পাইছে, এরকম করে প্রত্যেক দেশের এরকম একটা হিসাব থাকবে আমার ড্যাশবোর্ড। এরকম একটা জিনিস বানায় দাও যে কোন দেশ কোন পদক কয়টা করে পেয়েছে। আচ্ছা, আরেকটা বললো, আমাকে আইডিয়া দিচ্ছে আমার বস, কি চাওয়াটা তো তাকে বলতে হবে তাই না? সে না বললে আমিও তাকে সাজেশন দিব যে এই জিনিস আমি করতে পারি। তারপরে বললাম হয়তো যে, সেই আমাকে হয়তো বস বললো এখন বলো আর কি করা যায়। আমি বললাম যে বস, এটা এখানে করা যায় কি, এখানে আমাদের আরেকটা চার্ট আঁকা যায়, যেটা আমাদের এরকম পাই চার্ট হবে, যে পাই চার্টের মধ্যে হয়তো এই যে পদকগুলি পেয়েছে, ছেলে কিরকম পেয়েছে, মেয়ে কিরকম পেয়েছে, একটাতে হয়তো ছেলেগুলা থাকবে, একটাতে হলো মেয়েগুলা থাকবে, তাহলে আমি ছেলে আর মেয়ের অনুপাত বুঝতে পারবো। আরেকটা হয়তো ডিজাইন করতে পারি যে আমরা একটা কাজ করতে পারি, সবই কিন্তু আমার স্পোর্টস সংক্রান্ত, অ্যাথলেট সংক্রান্ত জিনিস। দেখেন, এক এক ডেটাবেজ, এক এক ডোমেইনের এক এক কাজ। আমরা আহ, আহ, তবে একটা যদি আপনি ভালো করে করতে পারেন সবগুলোই করতে পারবেন, এখানে ডোমেইন ম্যাটার করে না। ডোমেন ম্যাটার করে আপনার ওই বিজনেস নলেজের জন্য, বা আপনার বিজনেসের জন্য ম্যাটার করে। আপনার ড্র করার জন্য, এটা স্পোর্টস এর জন্য আমাকে একরকম ভাবে পয়সা টাকতে হবে, এটা আমার হেলথ কেয়ার, পয়সা টাকার নিয়ম আলাদা তা কিন্তু না, পয়সা সব জায়গাতেই সেম। তো এখানে বস বললে এখানে একটা লাইন চার্ট আঁকো। কিসের লাইন চার্ট, সে উনি হয়তো বললো যে আমি দেখতে চাই যে এখানে বিভিন্ন সময় দিতে চাই, যে ধরেন এখানে 1910 সাল, এত আগে না, আমি বেশি আগে করে ফেললাম, বিভিন্ন সাল থাকবে এখানে, এই সালে আহ, আহ, সর্বমোট কতগুলি আহ, পদক পেয়েছে, কোন সালে বেশি কোন সালে কম, এরকম করে একটা লাইন আঁকা থাকে। আর একটা হয়তো বলা থাকতে পারে যে এরকম, উনি চাইতে পারে যে কোন প্লেয়ার, এখানে প্লেয়ারের নাম থাকবে এ, বি, সি, ডি, কোন প্লেয়ার কতগুলি পদক পেয়েছে, এটার একটা কলাম চার্ট থাকবে, এরকম হয়তো থাকবে। যাই হোক, একটা আইডিয়া আর কি আমাদেরকে দিল। তো এই আইডিয়াটা আমরা এক কাজ করি, আমরা খসড়া, আমরা আইডিয়াটা পেলাম, আইডিয়াটাই আমরা এখানে ধরেন মাইক্রোসফট পেইন্টের মধ্যে উম, আমরা রেখে দিই, যে এগুলি আমাকে এখন বানাইতে হবে, এগুলি বানাইতে হবে, আচ্ছা রেখে দিলাম। তাহলে ফাইন, আমার এটা তো খেলার মাঠ, এই খেলার মাঠে আমি এখন খেলবো। তো এই যে খেলার মাঠের যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে বলা হয় ক্যানভাস, এটাকে বলা হয় ক্যানভাস। তাহলে ক্যানভাসটা, যেহেতু আমরা এখন স্পোর্টস এর একটা ই করব, তো ক্যানভাসটা একটু লুক্রেটিভ হইলে ভালো হয়, স্পোর্টস এর কোনো ছবি থাকলে ভালো হয় ব্যাকগ্রাউন্ডে। তো এই ক্যানভাসের এই ডান পাশে যে আইকন গুলি আছে, এগুলি হচ্ছে যে বিভিন্ন রকমের বিষয়, যেমন ধরেন এখানে যে প্যানেল গুলি আছে, এই যেমন ডেটা প্যানেল, এটা যদি বন্ধ করে দিই ডেটা প্যানেলটা নাই, এটা যদি বন্ধ করে দিই দেখেন আমার একবারে কিছুই নাই, ফাঁকা। তার মানে ডেটা প্যানেল মানে ডেটা টেবিল গুলি যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, এই যে ডেটা প্যানেল, এটা হচ্ছে আমার প্যানেল, ওই যে ফরম্যাট প্যানেল। অর্থাৎ আমি যদি এই ক্যানভাসটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ফরম্যাট প্যানেলে গিয়ে চেঞ্জ করতে হবে। ফরম্যাট প্যানেলে ক্লিক করলাম, এখন কি চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছি যে এখানে সুন্দর একটা ক্যানভাস দিতে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে আমি চলে যাব। ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে এখন তো সাদা আছে,
আমি এরকম চাইলে এখানে কালো টালো করতে পারতাম না, আমি একটা ছবি দিতে চাই, তাইলে ছবি দিতে চাইলে ইমেজে চলে যাব, ইমেজে গিয়ে আমি ব্রাউজ করব, ব্রাউজ করলে আমার এখানে একটা ছবি আছে, ওই ছবিটাকে আমরা ক্লিক করলাম, করার পরে ট্রান্সপারেন্সিটাকে আমরা এখানে 100% ট্রান্সপারেন্সি করা আছে, এটা 0% করে দিই। দেখেন একটা ছবি ফুটবল টুটবল আছে, এরকম একটা ছবি এটা চলে আসলো এখানে। আচ্ছা, এইখানে আমরা ফিট করে দিই যাতে পেজ বড় ছোট যাই হোক এটা ফিট হয়ে যায়। ফাইন, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড আমরা করে নিলাম। এখন আমাদের বস কি কি বলেছে, এইখানে উনি চাচ্ছেন যে কান্ট্রি দেখতে চাচ্ছেন, এই পাশে দেখতে চাচ্ছেন যে মেডেল গোল্ড কতগুলি পেয়েছে, এরকম একটা জিনিস চাচ্ছে। তার মানে এখানে রো এবং কলাম অনুসারে ডেটা দেখতে চাচ্ছে। এরকম রো এবং কলাম অনুসারে যদি ডেটা দেখতে চাই, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স চার্ট আঁকতে হয়। এই দ্বিতীয় নাম্বার এখানে গেলে দেখেন এখানে অনেক ধরনের চার্ট আছে, আমরা এটাকে মিনিমাইজ করে রাখি, এটাকেও মিনিমাইজ করে রাখি, যেটা যখন খুলবো সেটাকে হয়তো ম্যাক্সিমাইজ করবো। এর মধ্যে থেকে আমাকে এই চারটা আঁকার জন্য প্রাসঙ্গিক বা আহ কি বলে এটারে উপযুক্ত ভিজুয়ালকে কিন্তু আমাদের চুজ করতে হবে। তাহলে এটা বুঝতে পারলাম যে এটা ম্যাট্রিক্স ভিজুয়ালের মাধ্যমে এটা আমাদের আঁকতে হবে। তাহলে চলেন আমাদের এখানে ম্যাট্রিক্স কোনটা এখানে নিলেই কিন্তু বলে দিচ্ছে, এটা লাইন, এটা এইটা হলো ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স এখানে নিলাম, যখনই ম্যাট্রিক্সে ক্লিক করলাম এখানে চলে আসলো। ম্যাট্রিক্সের ভিতরে আমরা এখন এখানে রো তে কি দিব আর কলামে কি দিব, চলেন দেখি। রোতে দিতে হবে আমাদের কান্ট্রি, আর কলামে দিতে হবে আমাদের মেডেলের নামগুলি। চলেন দিই, এখানে আমাদের এই দেখেন যখনই এটা সিলেক্ট করছি, এর কিন্তু এই যে রোজ, কলাম এবং ভ্যালু, তিনটা জিনিস এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তাহলে এটাকে মিনিমাইজ করব, ডেটাটাকে নিব, ডেটাটাকে নিয়ে আমি রোতে দিব কান্ট্রি, কান্ট্রি কোথায় আছে, এই যে কান্ট্রি ডেফিনেশনের মধ্যে আছে, রিজিয়নের মধ্যে আছে। তাহলে রিজিয়নটাকে দিয়ে দিব, টেনে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিলাম রোর মধ্যে। দেখেন এখানে কিন্তু কান্ট্রি গুলা বিল্ড হয়ে গেল। আচ্ছা, কলামে কি দিব, কলামে দিব মেডেল, আর মেডেলের নাম, এই যে মেডেল। আমরা যদি দেখতে চাই যে মেডেলের মধ্যে কি আছে দেখি, চলেন। মেডেলের মধ্যে কিন্তু এই যে ব্রোঞ্জ, গোল্ড, সিলভার ইত্যাদি দেশে এনে আছে, কেন যারা পায় নাই তাদের জন্য এনে আছে। তো যাই হোক আমরা এখানে মেডেলটাকে কলামে দিই। তো চলেন আমরা মেডেলটাকে টেনে নিয়ে এসে কলামে ছেড়ে দিই, ছেড়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে এই চারটা আসলো, চারটা। এখন আমরা ভ্যালুতে কি দিব, কতগুলি পাইছে মেডেল, তাহলে মেডেলটাকে দিব, কিন্তু এটারে হবে কাউন্ট হয়ে যাবে, ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম না, এই অ্যারোতে ক্লিক করে আমরা যেটা করব কাউন্ট। তাহলে দেখেন কোন দেশ কোন ইয়ে পেয়েছে, কতগুলি পেয়েছে সেটা। এখন মনে করেন যে দেশের তো অভাব নাই, কত দেশ পাইছে, তা আমার আসলে এত দেখার দরকার নাই। বস বলেছে যে টপ 10, সব থেকে বেশি যারা আছে টপ 10 কান্ট্রি দেখাও, টপ 10 কান্ট্রি দেখাও। সেটা আবার কিভাবে করব, এখানে তো আমার মনে করেন 200টা আছে বা যতগুলি দেশ আছে সবই আছে, তার মধ্যে সব থেকে বেশি পেয়েছে সেরকম টপ 10 দেখাও। এটা করতে গেলে এখন আমাকে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে আমি কি করব, যে এই যে রিজিয়ন, রিজিয়নটাকে আমাদের নিতে হবে কি, এই রিজিয়নটাকে বেসিক ফিল্টারিং এ নেওয়া যাবে না, টপ 10 এ যেতে হবে। টপ 10 এ গিয়ে আমাকে নিতে হবে, টপ 10 এ গিয়ে টপ 10 দিব, 10টা নেব। কিসের ভিত্তিতে 10টা, নাম্বার অফ মেডেল, এই যে কাউন্ট মেডেল, এটা 10টা মানে টপ 10টা হবে। দেখেন এখন কিন্তু আর অনেকগুলি দেশ নাই, মাত্র 10টা দেশ আছে এখানে যারা সব থেকে বেশি মেডেল পেয়েছে। এখন আমার এখানে তো আমি খুব দ্রুততার সাথে করতেছি, বা আপনারা মনে করতেছেন যে এখানে কি করে জানবো, আপনারা যখন শিখবেন, আপনারা এই জন্যই তো আমাদের 40টার উপরে ক্লাস আছে, আমরা তো একদিনে তো আর সব শিখতে পারবেন না।
আরো অনেক কিছু আছে, আমি এখন যা দেখাচ্ছি হয়তো 0.5%ও না, 100%-এর মধ্যে 0.5%ও না, অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, এখন বললেন যে হ্যাঁ সুন্দর, আমি তো নিয়ে আসতে পারলাম, ভালো, কিন্তু এটা তো প্রেজেন্টেবল না, এই কালো বডির সাথে এটা মিলতেছে না, দেখতে ভালো লাগতেছে না, এটাকে একটু সুন্দর করব কি করে? চলেন কি করে সুন্দর করা যায় দেখি। আমাদের সুন্দর করার জন্য এই যে ফরম্যাটে যেতে হবে, এগুলি এখন মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে দিই, ফরম্যাটটাকে ওপেন করি। এটাকে সুন্দর করার জন্য এইটার যাবতীয় প্যারামিটার এখানে চলে এসেছে। আমাদের প্ল্যানিং কি? প্ল্যানিং হচ্ছে যে এই টেক্সট গুলির ব্যাকগ্রাউন্ড গুলিকে চেঞ্জ করব। তাহলে আমাদের এখানে ভ্যালুতে যেতে হবে, ভ্যালুতে গিয়ে ভ্যালুর ব্যাকগ্রাউন্ড কি আছে, টেক্সটের কালার কালো আছে, আচ্ছা টেক্সটের কালার কালো থাক, কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি মনে করেন এমন করতে। দেখেন টেক্সটের ব্যাকগ্রাউন্ড গুলি এমন হচ্ছে, কিন্তু এগুলির কিন্তু আবার হচ্ছে না, শুধু অল্টারনেটিভ গুলি হচ্ছে না, কারণ এখানে ওরকমই অপশন আছে। অল্টারনেটিভ ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু সাদা আছে, আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা এই কালার করছি, অল্টারনেটিভ ব্যাকগ্রাউন্ডটা সাদাই রেখে দিচ্ছি। ঠিক আছে, অল্টারনেটিভ ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি যে এরকম নীল করতে। দেখেন এখন কিন্তু এই কালার এবং নীল কালার হয়ে গেল। এবার আমরা চাচ্ছি যে ধরেন হুম, ওইটা এখন স্ক্রল বারটা চলে গেল, সবগুলিকে এখানে শো করাই দিল। এখন আমি চাচ্ছি যে যখন এই নীল কালারের হলো তখন টেক্সটের কালারটাকে আমি গোল্ডেন করতে চাই, তাহলে অল্টারনেটিভ টেক্সট কালারটাকে আমরা করে দিলাম গোল্ডেন, এবং সব ক্ষেত্রে আমরা বোল্ড করতে চাই, এই যে বোল্ড করলাম, তাহলে এই লেখাগুলি বোল্ড হয়ে গেল। এবার আমরা চাচ্ছি যে হেডারটা দেখতে ভালো লাগছে না, এই যে হেডারটা যেটা আছে, হেডারটা কি করতে চাই? তাহলে নিশ্চয়ই হেডার নামে আরো ইয়ে আছে এখানে, চলেন দেখি। এই যে কলাম, কলাম হেডার, এই যে কলাম, এটা তো কলাম হেডার না, কলাম হেডারে গিয়ে আমরা কি করব, টেক্সট কালার কালো আছে, আমরা টেক্সট কালার কে করে দেব সাদা, আর ব্যাকগ্রাউন্ড কে করে দেব কালো। তাহলে আমাদের এরকম ধরেন আপাতত এইটুকুই রাখলাম, এইটাই আমার মোটামুটি সুন্দর লাগছে, আচ্ছা ফাইন, এতটুকু পর্যন্ত করলাম। এটা করে এটাকে আমরা উম আরেকটু কাজ করতে পারি, যে এটার ওই স্টাইল অ্যান্ড ফরম্যাটে গিয়ে এটার আমরা ভিজুয়াল বর্ডার দিয়ে দিতে পারি এবং শ্যাডো দিয়ে দিতে পারি। শ্যাডো, শ্যাডো তো সাধারণত কালো কালার দিয়ে, তো কালোর মধ্যে কালো শ্যাডো কিন্তু বোঝা যাচ্ছে না, তাইলে আমরা শ্যাডোর কালারটা চেঞ্জ করে দিই, আমরা মনে করেন এরকম একটা কালার দিই। এখন কিন্তু দেখেন এটা এটা শ্যাডো ফুটে উঠতেছে, হ্যাঁ, আরেকটু গাঢ় করে দিই, এই যে শ্যাডো কিন্তু ফুটে উঠেছে। তো গেল, তাহলে বসের একটা চাহিদা আমি মেট আপ করতে পারলাম। সেকেন্ড চাহিদা কি আছে, যে একটা পাই চার্ট এখানে করতে বলা আছে, যে পুরুষ এবং আহ, মহিলাদের গোল্ডের হিসাবটা উনি দেখতে চাই। তাহলে চলেন আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আবার এখন পাই চার্ট নো, পাই চার্ট না, আমরা ডোনাট চার্ট, ডোনাট চার্টটা দেখতে বেশ সুন্দর। পাই চার্ট আর ডোনাট চার্ট একই জিনিস, মাঝখানে ফাঁকা থাকে আর মাঝখানে ফাঁকা থাকে না, এটাই পার্থক্য। একটা ডোনাট চার্ট নিলাম, এই ডোনাট চার্ট, ডোনাট চার্টের মধ্যে বস কি চাই, যে পুরুষ মহিলা ভাগ করে দেখতে চাই, তাহলে এই যে লিজেন্ড, এই লিজেন্ডে আমরা সেক্স দিয়ে দেব। তাহলে দেখেন পুরুষ আর মহিলা। এখন এখানে ভ্যালুতে কি দেখতে চাই, ভ্যালুতে আমরা দেখতে চাই যে নাম্বার অফ মেডেল, এই যে মেডেল পেয়েছে, এই মেডেলের সংখ্যা। দেখেন এখানে দেখাচ্ছে যে পুরুষ হলো নীলটা, আর এটা হলো ফিমেল। এখন এইটাকে লিজেন্ড বলে, এই লিজেন্ডটা কিন্তু আপনার ডান পাশে দেখাচ্ছে অনেকখানি জায়গা দখল করে আছে। আমরা চাইলে কিন্তু এই এইখানে এসে আমরা এটাকেও লিজেন্ডটাও কিন্তু চেঞ্জ করতে পারি। এই আমরা এখান থেকে আমরা বটম সেন্টার করে দিতে পারি, দেখেন নিচে চলে গেল। আচ্ছা এই সাদা কালার কিন্তু ভাল লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা সাদা ভাল লাগতেছে না, এটা যদি কালো, আমরা ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই। চাইলে কোথা থেকে করব, স্টাইলের মধ্যে থাকতে পারে, গেলাম এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা আছে, সাদার জায়গায় আমরা কালো করে দিলাম, এই দেখেন এখন কালো হয়ে গেল। আচ্ছা এটার মধ্যে শ্যাডো আছে, বর্ডার আছে, এটার মধ্যে শ্যাডো বর্ডার নাই, তাহলে এখান থেকে
এটার এটার শ্যাডো বট এটারে সিলেক্ট করে এটার এই ফরম্যাট পেইন্টার নিয়ে এখানে দিলেও কিন্তু হয়ে যায়। তো তখন আবার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল, এর ব্যাকগ্রাউন্ড সাদা আছে তো আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডটা আবার কালো করে নিই। এই দেখেন হয়ে গেল। আর কি বাকি থাকলো? আরো বাকি থাকলো যে এটার যে হেডারটা আছে সে হেডারটা দেখা যাচ্ছে না এবং এই লেখাগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে। তো চলেন আমরা এখানে আহ এটাতে সিলেক্ট করি। এটাতে সিলেক্ট করে এটা যে টাইটেল আছে, টাইটেলের যে কালার আছে টেক্সট কালার সেটারে আমরা সাদা করে দিই। তাহলে কি হলো যে কাউন্ট অফ মেডেল বাই সেক্স, কাউন্ট অফ কথা লেখার দরকার নাই, শুধু মেডেল বাই সেক্স লিখে দিলেই হলো। মুছে দিলাম কাউন্ট অফ মেডেল বাই সেল। এটা বাম পাশে আছে, আমরা এখানে সেন্টার করলে সেন্টারে চলে আসবে। ফাইন, একটা সমাধান হইলো। এখন আমার এগুলিকে স্পষ্ট করতে হবে, তাইলে আমাদের ডেটা লেভেল এটাকে বলে ডেটা লেভেলে গেলাম এবং সেখানে গিয়ে আমরা ভ্যালুতে কি করলাম, এটা সাদা করে দিলাম এবং সেটাকে বোল্ড করে দিলাম, স্পষ্ট হয়ে গেল। আমি চাচ্ছি যে এই যে আমাদের আছে এই কালার, এই কালারটাকেও চেঞ্জ করতে চাচ্ছি। তো কিভাবে করা যায় চলেন দেখি। আমাদের এখানে এটা কি হবে, এটা তো আমাদের আসল জিনিস, এটা হলো স্লাইস। স্লাইসের মধ্যে একটা আছে নীল, একটা আছে আকাশী। আমরা নীলটাকে চাই ধরেন লাল করতে বা পিঙ্ক করতে, আর আকাশিটাকে চাই হয়তো আমরা এরকম গোল্ডেন করতে। তো হয়ে গেল। তো এই হলো সাজাইলাম আর কি, গেল। এরপরে কি চেয়েছে বস? এরপরে চেয়েছে একটা লাইন চার্ট, যে এই পাশে সময় থাকবে আর এখানে থাকবে মেডেলের সংখ্যা। তাহলে চলেন আমরা একটা লাইন চার্ট, চার্ট কোথার থেকে নিব? এই যে দ্বিতীয়টার থেকে নিব। এগুলি এখন মিনিমাইজ করে রাখি, এগুলির দরকার নাই, যে দ্বিতীয়টার থেকে নিব। তাইলে আমাদের লাইন চার্ট কোনটা? এই যে এটা হলো লাইন চার্ট, এই যে লাইন চার্ট, একটা লাইন চার্ট নিলাম। লাইন চার্টটাকে এখানে প্লেস করলাম, এখানে প্লেস করলাম। এখন আমার এক্স অক্ষ, আপনারা জানেন যে প্রত্যেকটা চার্টেরই কিন্তু দুটো অক্ষ থাকে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষে আমাদের কি দিতে হবে? সময়। সময় এখানে কি? সময় এখানে ইয়ার, এই ইয়ারটাকে নিয়ে আমরা এক্স অক্ষে দিব। আর ওয়াই অক্ষে দিব কি? ওয়াই অক্ষে হলো নাম্বার অফ মেডেল। তাইলে দেখেন কাউন্ট অফ মেডেল অটোমেটিক্যালি 1900 সালে, 1950 সালে, 2000 সালে এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমরা যদি এটাকে আবার লিজেন্ড আছে অর্থাৎ ছেলে মেয়ে ভাগ করে দেখতে চাই, লিজেন্ডের মধ্যে যদি সেক্স দিয়ে দিই তাহলে কিন্তু এটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটা হলো ছেলের, এটা হলো মেয়ের। কোন সালে? এখানে কারসর গুলি নিলেই দেখাচ্ছে যে ধরেন এটা হলো আহ 1912 সাল। 1912 সালে ফিমেল পেয়েছে মাত্র 87টা, অথচ মেল পেয়েছে 3953। তো এখানে আবার আমরা, এটা তো সাদা ভালো লাগতেছে না যথারীতি, ভালো লাগতেছে না, এখানে শ্যাডো ট্যাডো নাই। আমরা এক কাজ করি, এটা থেকে নিয়ে ফরম্যাট পেইন্ট করে এখানে দিয়ে দিই। এখন কিন্তু দেখেন অনেক সুন্দর হয়ে গেল, কারণ এর এর এই কালার গুলাও নিয়ে নিচ্ছে সে। আবার যদি ডেটা লেভেল অন করে দিই তাহলে আমাদের এখানে এই এটার মধ্যে যেতে হবে, এটার মধ্যে গিয়ে আমাকে এখন ডেটা লেভেল অন করে দিতে হবে। আর এখানে আমাদের একটা আছে জুম স্লাইডার দিয়ে দিলে আমরা এটাকে কিন্তু এরকম বড় করে দেখতে পারবো, এরকম মানে বিভিন্ন অংশকে বড় করে দেখতে পারবো। একসাথে সব আমার দেখার দরকার নাই, শুধু 10-15 সালটাকে দেখছি। আবার এভাবে কিন্তু জুম স্লাইডার দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। আরেকটা জিনিস এখানে আছে যে উম এদিকে এদিকেও তো অটোমেটিক হয়ে গেছে। যাই হোক, আমাদের এই তিনটা জিনিস হয়ে গেল। লাস্ট কি আছে? লাস্ট বলা হয়েছে যে এখানে আরেকটা চার্ট চাই, যেটা হলো আমাদের একটা বার চার্ট বা কলাম চার্ট, যার মধ্যে কোন প্লেয়ার কতগুলি পেয়েছে সেরকম একটা জিনিস দেখানো হবে। তো চলেন আমরা এখানে একটা কলাম চার্ট আঁকি। তাহলে এখান থেকে চার্ট নিব, কি চার্ট নিব? এখান থেকে নিব কলাম চার্ট। এটা হলো আমাদের ক্লাস্টার কলাম চার্ট নিলাম। এখানে প্লেসিং করি, এখানে প্লেসিং করি। এখানে এক্স অক্ষে কি থাকবে? প্লেয়ারের নাম থাকবে।
তাহলে প্লেয়ারের নাম কোনটা? এটা প্লেয়ারের নাম। আর ওয়াই অক্ষে কি থাকবে? ওই নাম্বার অফ মেডেল, কতগুলি মেডেল পেয়েছে সেটা আমরা দেখব। তাইলে দেখেন বিভিন্ন, এখন তো প্লেয়ারের তো এখানে এখানে দেখেন কত হাজার হাজার আছে, তা এত আমার দরকার নাই। টপ 10 সব থেকে বেশি পেয়েছে এরকম 10টাকে দেখবো। তা সেটা কোথা থেকে করবো? ওই যে ফিল্টার। তাইলে আমার এখন ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে আমি এখন বলবো যে নেমের ক্ষেত্রে বলবো আমার সব দরকার নাই, আমাকে টপ 10 দাও। কি হিসাবে? ওই নাম্বার অফ মেডেল পেয়েছে সেই হিসাবে। অর্থাৎ এই কাউন্ট করো মেডেলকে, করে টপ 10 দাও, অ্যাপ্লাই করো। দেখেন এই 10 জন হলো পেয়েছে। এখন এটা তো ভালো লাগতেছে না, এদের মতো কালো টালো হইলো না। এদের মতো তো আমরা নতুন করে করতে পারি, অথবা এখান থেকে ফরম্যাট পেইন্ট নিয়ে এখানে মেরে দিতে পারি। এও কিন্তু এখন হয়ে গেল। আমরা যদি বারটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখনকার কাজ হলো এখানে গিয়ে আমরা কলামের বারের কালার এরকম আছে, এটা না করে আমি হয়তো এরকম নিলাম। তারপরে এই যে মানুষের নামগুলি আছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এটা কি অক্ষ? এক্স অক্ষ। তাহলে যা কিছু করতে হবে আমাকে এক্স অ্যাক্সিসে গিয়ে করতে হবে। এই দেখেন কালার আছে, এরকম কালার আমি সাদা করে দিই, তাহলে এই দেখেন এখন দেখা গেল। আর একটু বড় করে দিই, দেখা গেল। তো আমার এই 3টা আঁকা হয়ে গেল। অনেক সময় আরো চাহিদা থাকে যে এখানে মনে করেন যে টোটাল কতগুলি স্পোর্টস এই অলিম্পিকে খেলা হয়, সেই স্পোর্টস এর সংখ্যাটা আমি এখানে দেখতে চাচ্ছি। সেগুলিকে আমাদের কার্ড বলে, কার্ডের মাধ্যমে সেগুলি দেখাতে হয়। এই যে এখানে আমাদের এই বিল্ডের মধ্যে গেলে দেখেন আমরা তো কয়েকটা এখানে আঁকলাম, কিন্তু এখানে অনেক গ্রাফ চাচ্ছে, আরো ডট ডটে গেলে আরো পাবো। কিন্তু তো কার্ড কি করে করা যায়? এই যে এটাকে কার্ড বলে, 1 2 3 লেখা আছে, একটা কার্ড মনে করেন এখানে নিলাম। এই যে কার্ড, এই কার্ডের মধ্যে আমি দেখতে চাচ্ছি যে আমার টোটাল স্পোর্টস এর সংখ্যা কত। তো স্পোর্টসটাকে নিয়ে এই ফিল্ডের মধ্যে ছেড়ে দিলাম। স্পোর্টস এর নাম দেখাচ্ছে, আমি নাম দেখতে চাই না, আমি এখানে কাউন্ট করতে চাই, কাউন্ট। তাহলে আমার টোটাল স্পোর্টস এত হচ্ছে কেন? এত তো স্পোর্টস থাকার কথা না। কাউন্ট অফ স্পোর্টস, আচ্ছা ডিস্টিংটা করে দিতে হবে। ডিস্টিং কাউন্ট করি, মানে ডিস্টিং মানে হচ্ছে যে একই স্পোর্টস তো টেবিলে অনেক প্লেয়ার খেলছে, তাই না? অনেকবার আছে। ডিস্টিং করা মানে হচ্ছে যে শুধুমাত্র ডিস্টিং ভ্যালুটা দেখাবো, আর 66টাই বারবার আছে। তো ফাইন, এটাকে আমরা এখন লেভেলটার দরকার নাই, 66 থাকলো, কিন্তু সুন্দর করতে হবে, এরকম কালো করতে হবে। ফরম্যাট পেইন্ট নিয়ে এখানে মেরে দিলাম, হয়ে গেল। এখন এই 66 আবার অস্পষ্ট হয়ে গেছে, ভ্যালুটাকে আমরা এখন সাদা করে দিই। আচ্ছা, এরপরে হয়তো আরেকটা জিনিস আমাদের দরকার যে আহ, কতগুলি প্লেয়ার এখানে খেলা করেছে, টোটাল প্লেয়ারের সংখ্যা, হাউ মেনি প্লেয়ার। তাহলে আমরা করতে পারি কি, এই কার্ডটাকে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করতে পারি। এখানে হয়তো হাউ মেনি প্লেয়ার দিলাম। এখানে সেটা কিভাবে করতে পারি? আমরা এখন এটা বাদ দিয়ে আমি এই এইখানে প্লেয়ার মানে নামের সংখ্যা যদি এখানে দিই, এবং এটাকে যদি আমরা কাউন্ট করি, ডিস্টিং কাউন্ট করি, একজন যদি 2 3 বার থাকে তাহলে থাকবে না। তাও অনেকজন হচ্ছে। আমরা যদি গেমের সংখ্যা দিই বা ইভেন্টের সংখ্যা দিই, গেমের সংখ্যা তো দিলাম, স্পোর্টস তো দিলামই। উম, ধরেন এখানে ইভেন্ট দিই, 775টা ইভেন্ট হয়েছে। এখন এটা যে ইভেন্ট আর এটা যে স্পোর্টস আমরা তো বুঝছি না। তাহলে কি করে বুঝতে হবে? এখানে আমাদের এটা নিতে হবে আসলে। এই যে সি লেভেলটাকে আমার অন করে দিতে হবে। সি লেভেলটা এখানে অবশ্য খুব সি লেভেলে এটা দেখাচ্ছে, এটাকে রিনেম করে আমি বলে দিতে পারি এটা হচ্ছে যে নাম্বার অফ ইভেন্ট।
সি লেভেলটা দেখাচ্ছে নাম্বার অফ ইভেন্ট, কিন্তু খুব অস্পষ্ট দেখাচ্ছে। সাদা করি, একটু বড় করে দিই, নাম্বার অফ ইভেন্ট। তো এখানেও আমরা এই সি লেভেল ক্যাটাগরি লেভেলটাকে আমরা অন করে দিই, আর এখানে আমরা এটাকেও বড় করি, এটাকেও আমরা সাদা করে দিই, বোল্ড করে দিই, আর একটু বড় করি, এবং এটার নাম রেখি, রিনেম করে লিখি নাম্বার অফ স্পোর্টস। এই আমাদের মোটামুটি স্পোর্টস অ্যানালাইসিস ড্যাশবোর্ড কিন্তু হয়ে গেল। আরো অনেক কিছু করা যায়, আমি তো এখন আমাদের সময়ের স্বল্পতা আছে। আমি জাস্ট হাউ টু ডু দিস থিংস, কিভাবে এই ধরনের জিনিস আমরা করে থাকি, এর পিছনে আরো অ্যানালাইসিস করার ব্যাপার থাকে, খুব সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখালাম। তো আমার মনে হয় আপনাদের আহ নিশ্চয় এরপরে কিছু প্রশ্ন থাকতে পারে। আমি ইন্টারেক্টিভ ক্লাস এর দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলেন, এবং তারপরে যদি কারো প্রশ্ন থাকে নেন, এবং আজকের এই ওয়েবিনারটা শেষ করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি এখন রিকোয়েস্ট করব আমাদের মারুফ সিয়াম ভাইয়াকে একটু সময় নেওয়ার জন্য। সিয়াম ভাই মেবি একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমি রিকোয়েস্ট করবো আপনার পার্টিসিপেন্টদের আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি কোয়েশ্চেন গুলো করতে। আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আমি অলরেডি একজন সার্টিফাইড ক্রিকেট অ্যানালিস্ট। তো আচ্ছা, আমার ক্রিকেটের ক্ষেত্রে পাওয়ার বিআই এর মাধ্যমে আমার তো দেখা যাচ্ছে যে অনেক প্লেয়ারদের ডাটা কালেক্ট করতে হয়। যেমন মানে দেখা যাচ্ছে যে কোন টিমের যখন আমি করি, কি বলো ওটাকে, অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে অনেক প্লেয়ারদের এগেনস্টে কি ধরনের প্ল্যানিং হতে পারে এই ধরনের আমাকে ডাটা কালেক্ট করতে হয়। তো ক্রিকেটের ক্ষেত্রে আমি এটা কিভাবে কাজে লাগাতে টু বি অনেস্ট আমি কিন্তু মানে স্পোর্টস অ্যানালিস্ট না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটু মিউট করেন, কথা বলার সময় টানেন। একটু, হ্যাঁ ঠিক আছে। তো আমি স্পোর্টস অ্যানালিস্ট না, সো এক এক গেমস এর ক্ষেত্রে আমি যেমন একটু আগে যেটা দেখালাম সেটা কিন্তু এই অলিম্পিকের যে অ্যাথলেটসদের একটা ডেটা সেট নিয়ে সেখানের মধ্যে যে মেডেল টেডেল থাকে সেগুলি একটা দেখার ব্যাপার। এখন ক্রিকেটের অ্যানালাইসিস যখন আপনি করবেন, ক্রিকেটের কি ডেটা আছে, কি ধরনের, আপনি এই পাওয়ার বিআই বাদ দেন, আপনি ম্যানুয়ালি, আমরা কিন্তু দেখেন একটা প্ল্যানিং কিন্তু করে নিলাম যে আমি কি কি করতে চাই। এখানে ডোমেন নলেজ লাগে, বা আপনার ওই ডেটাবেস সম্পর্কে ভালো ধারণা লাগে, না হলে আপনি কিন্তু কি কি চান সেটা বলতে পারবেন না। তো সেই রকম ভাবে আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার এই ডেটা সেট থেকে, আমি ধরেন এই ক্রিকেটের তো অনেক ধরনের ইনফরমেশন আমরা তৈরি করতে পারি, যেমন প্লেয়ার টু প্লেয়ার, তার রেকর্ড গুলিকে আমরা দেখতে পারি, তার সর্বোচ্চ রান কত, কোন প্লেয়ার কোন সালে বেশি করেছে একটা লাইন চার্টের মাধ্যমে দেখতে পারি, সাল অনুসারে দেখতে পারি। কত রকমের রিপোর্ট বানানো যায়, হাজার রকমের রিপোর্ট কিন্তু ক্রিকেট ডেটাবেস থেকে করা যায়। আর আপনার কোনটা দরকার, আপনি কি চান, সেটাকে আপনাকে প্ল্যানিং করে করতে হবে। এ ব্যাপারে স্পেসিফিক কিছু বলা আসলে সম্ভব না। আশা করি বুঝাইতে পেরেছি।
থ্যাংক ইউ সো মাচ। আর কেউ যদি কোয়েশ্চেন থাকে, ইন দ্য মিন টাইম আমি একটু রিকোয়েস্ট করবো যে সিয়াম ভাইকে একটু ফ্লোর নেওয়ার জন্য। সিয়াম ভাইয়া, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম। আমাকে না, উনি আবার চলে গেছে। হ্যাঁ, আই প্রিজিউম সো। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আর পার্টিসিপেন্ট আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেন করুন। হ্যান্ড রেজ করলে মনে হয় ভালো হয়। করেন, আনমিউট করে করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম শোনা সালাম। যাচ্ছে? আচ্ছা, স্যার আমার প্রশ্নটা হলো যে এখানে যে স্যার আমরা কানেক্ট করলাম, তারপর হচ্ছে নিয়ে গেলাম, সেখান থেকে ডাটা লোড করে আমরা স্যার সবগুলো ম্যানিপুলেট করলাম, তারপর স্যার এখানে বিভিন্ন চার্ট তৈরি করলাম। স্যার রাইট। এটা যে এখানে স্যার একটার সাথে একটা কানেক্ট করার যে বিষয়টা স্যার, এটা একটু দেখতে চাচ্ছিলাম যে আমরা একটা চেঞ্জ করবো ডাটা, বা আহ, বা এখানে দেখা যাচ্ছে কোন একটা স্পেসিফিক প্লেয়ারের হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা সিলেক্ট করলাম। এই সিয়াম, আপনি পরে পরে কথা বলেন, আগে প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ, আপনার তো মোনায়েম ভাই কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা শেষ করেন। জি, জি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি হলো দেখা যাচ্ছে একটা স্পেসিফিক একটা প্লেয়ারের নাম কল করলাম বা নামটা সিলেক্ট করলাম, তার যে যতগুলা ডাটা বা সে কতগুলা ম্যাচ খেলছে, কতগুলা হলো কতগুলা মেডেল পাইছে, তো স্যার এইগুলা একবারে চেঞ্জ হওয়ার যে বিষয়টা, এই মানে ইন্টার রিলেটেড যে কানেকশন গুলা, এইটা আচ্ছা, আমি কিভাবে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি। আরেকবার তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, একটুখানি দেখাই দিও। ওনার প্রশ্নের অ্যান্সার থ্যাংক দিতে গেলে আমাকে স্ক্রিনটা শেয়ার দিতে হবে। ঠিক আছে। ইউ দেখেন, স্যার। আমরা যে ড্যাশবোর্ডটা করেছিলাম, উনি বলতে চাচ্ছে যে এখন এখানে উনি বিভিন্ন রকম ভাবে স্লাইসার বলে, স্লাইসিং করতে চাই। একটা তো আছেই যে এটা ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ আমি যদি মনে করেন স্পেসিফিক এইখানে এটা তো ফিমেল, এটা তো মেল না। আমি যদি ফিমেলে ক্লিক করি, দেখেন, আমি কিন্তু আমি ফিমেলে ক্লিক করছি কিসের, এই ডোনাট চার্টের ফিমেলে ক্লিক করছি, সাথে সাথে অন্যগুলি অস্পষ্ট হয়ে গেল। অন্যান্য গ্রাফেও এখানে কিন্তু মেল পার্টটা মুছে গেছে, শুধু ফিমেল পার্টটা এসছে। এখানে কিন্তু একটাও ফিমেল নাই, তাই সবাই ডিপ হয়ে গেছে। কোনো ফিমেলের মানে টপ 10 এর মধ্যে কোনো ফিমেল নাই। এখানে ফিমেল গুলির হিসাব, তার মানে প্রত্যেকটা জায়গায় ফিমেল এর ডেটা চলে এসেছে। তো এইভাবে কিন্তু ইন্টারেক্টিভ। আবার যদি আমি এখানে ক্লিক করি, আবার টোটালটা চলে আসে। এটা তো বুঝতেই পারলেন ইন্টারেক্টিভ। এরকম একটা প্লেয়ারের যদি হিসাব দেখি, ক্লিক করলে সব জায়গায় একটা প্লেয়ারের গ্রাফ দেখাচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে না, আমি ইন্টারেক্টিভ সেটা তো বুঝলাম, আমি সেরকম না, আমি একটা স্লাইসার দিতে চাই। স্লাইসারের আমি প্লেয়ারের না, ধরেন ধরেন স্লাইসার এখানে কি করে অ্যাড করব। আমি ধরেন এর এর মধ্যে গিয়ে এখানে যে স্লাইসার বলে এটারে, আমাকে ফাঁকা জায়গায় ক্লিক করে আমি এখানে স্লাইসারে অ্যাড করে নিলাম। এই স্লাইসারের মধ্যে আমি কি দিতে পারি, স্লাইসারের মধ্যে ধরেন আমি ইয়ার দিতে পারি। এটা তো ধরেন যত ইয়ার আছে সব ইয়ারের হিসাব নিকাশ আছে এখানে। আমি যদি এখান থেকে স্লাইসারটা ধরেন নিচে দিই, এখানে দিই, আমি যদি এখানে স্লাইসারের মধ্যে একটা ইয়ার এনে টেনে এনে ইয়ারকে যদি এখানে স্লাইসারের মধ্যে দিয়ে দিই, তাইলে দেখেন আমি এটা যত কমানো বাড়ানো করছি আমার ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ 1972 সাল থেকে 2016 সালের মধ্যে দেখেন, এখন কিন্তু 2006 থেকে 2011-এর মাধ্যমে এইভাবে কিন্তু স্লাইসিংটা হচ্ছে। আমি সমস্ত ইয়ার এখানে আছে, শুধু স্লাইসার হিসেবে যে ইয়ার নিতে পারি তা না, আরেকটা স্লাইসার নিতে পারি যার মধ্যে হয়তো আমি এই প্লেয়ারের নামগুলি নিতে পারি, আপনি যেটা বললেন প্লেয়ারের নাম। এখন দেখেন এখানে যত প্লেয়ার আছে সবার নাম চলে আসছে। আমি শুধু এই দুইজনের দেখতে চাই, তাহলে এই দুইজনের চলে আসছে। এরও দেখতে চাই, এরও চলে আসছে। আমার মনে হয় আপনি এই ব্যাপারটা জানতে চাচ্ছিলেন নাকি, যিনি প্রশ্ন করেছিলেন। জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। স্যার আরেকটা ওকে। বিষয়, তার মানে কি স্যার আমরা ডেটা কানেক্ট করার পর পরই কি স্যার এরা ইন্টার ইন্টার কানেক্টেড এরকম হয়ে যায়? ইন্টারকানেক্টেড হয়ে যায় আমরা, হ্যাঁ। এই অটোমেটিক, এটা পাওয়ার বি এর একটা সব থেকে বড় ফিচার। অন্য কোনো জায়গায় এই ফিচারটা নাই, ইভেন ট্যাবলুতেও নাই। পাওয়ার বি এর যদি এক নাম্বার স্ট্রেংথ বলেন এই ইন্টারকানেক্টেড। সো ইন্টারকানেক্টেডটা ওর নিজস্ব মেকানিজম, ও করে ফেলে আর কি। কখন করে ফেলে, ডেটা কানেক্ট করার স্যার পরে এই ডেটা ভিউ এর মধ্যে যখন আমি গ্রাফগুলি তৈরি করি, তখন একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড করে ফেলে। এটা তার একটা রোবাস্ট ফিচার মাইক্রোসফটের।
পাওয়ার বিআই। জি, জি জি স্যার, বুঝতে পারছি। আর কেউ প্রশ্ন? স্যার স্যার আরেকটা বিষয় স্যার, স্যার আমরা কি হলো তার মানে কি আমাদের এই ডেটা কানেক্ট হওয়ার জন্য কি অবশ্যই আমাদের যে কলাম বা রো এর যে নামগুলা, এর নামগুলা কি স্যার একদম সিমিলার হওয়া লাগবে? যেমন স্যার আমরা ওই যে এনওসি না কি জানি স্যার, আমরা ওই যে রিজনের জন্য যেগুলো লিখছিলাম, ওটার কলামের নাম কিন্তু স্যার আমাদের দুইটা হলো ট্যাব ছিল বা দুইটা না, আহ, দুইটা সেম হইতে হবে এমন কোনো কথা নাই, আপনার আলাদা হইলেও হবে, কিন্তু ভিতরে ডেটাগুলি সেম হইতে হবে। আমি রিলেশন করার আচ্ছা জন্য টেনে দিলেই হয়, ডেটা সেম হইতে হবে। আর যদি রিলেশন না করেন তাহলে যে কোনো নাম হইলেই হবে, তাতে কোনো সমস্যা নাই। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাব্বির মনে হয় হাত তুলেছেন, একটু বলেন যদি। আফসার বিন সাব্বির, মিউট করা আছেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমরা পাওয়ার আমি বিআই তো ড্যাশ। আপনাকে চিনতে পারছি মনে হয়, জি আপনি। স্যার। জি স্যার, আমি আপনার ওল্ড স্টুডেন্ট স্যার। হ্যাঁ, ভালো ভালো আছেন আছেন? আপনি? জি স্যার ভালো, জি আপনি ভালো আছি, আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন বলেন। স্যার প্রশ্ন হচ্ছে, আমরা পাওয়ার বিআই ড্যাশবোর্ডে হ্যাঁ, আমি একটু বেসিক ইয়াটা জানতে চাচ্ছি যে আমরা টেবল কোন জায়গায় সেট করি, আমরা কেপিআই গুলা কোন জায়গায় সেট করি, হ্যাঁ, অথবা পাই চার্ট, ডোনাল্ড চার্ট, এগুলো আমরা কোন জায়গায় সেট করতে পারি। মানে আমাকে একটু যদি বলতেন যে এই এই জায়গাগুলোতে এই হ্যাঁ, এই বুঝছি। টাইপের জিনিসগুলো থাকে। আমি হয়তো আপনার শুনেছি জিনিসটাকে লেভেল 1 বা লেভেল 2 এরকম কিছু একটা বলে, আমি এটা এটা নিয়ে একটু প্রশ্নটা জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সার হলো যে আপনি যেটা জানতে চাচ্ছেন যে চার্টগুলি মূলত কখন কোনটা তৈরি করে, কখন কোনটা আঁকে, এই বেসমেন্টটা আপনি জানতে চাচ্ছেন। তো সেটার জন্য আহ, আমার একটা ইয়ে আছে, আমার একটা কি বলে এটা রে, ইউটিউব চ্যানেল আছে, আপনি তো জানেন, দেখেছেনও। সেখানে একটা ভিডিও করেছি সম্প্রতি, এই ভিডিওটার লিংক আমি এখানে আপনাদেরকে দিয়ে দেবো। একটা মিনিট। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আহ এখানে অনেক কিছু আছে, আমি চ্যাটে দিয়ে দিলাম। এর মধ্যে একটা ভিডিও আমি সম্প্রতি করেছি, প্লে লিস্টের মধ্যে আছে, সেটা হচ্ছে যে এসেনশিয়াল ফর ডেটা অ্যানালিটিক্স প্লে লিস্টে আছে। আহ, এটা হলো টাইপস অফ চার্ট, সবগুলি দেখবেন, সবগুলি দেখবেন, তবে এই টাইপস অফ চার্টটা আপনার যথাযথ প্রশ্নের অ্যান্সার দিবে বলে আমি মনে করি। আচ্ছা, এখানে সংক্ষেপে বলি, এটা অ্যাডটা তো হতেই হবে। আচ্ছা, এইখানে কিন্তু আপনার এই যে আমাদের ডেটার বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকে, ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, বাইভেরিয়েট অ্যানালাইসিস, মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। যদি ইউনিভেরিয়েট মানে একটা কলাম নিয়ে অ্যানালাইসিস করতে চাইলে কোন ধরনের চার্ট আঁকবো, আমি এখন তো এটাই প্রায় আপনার আধা ঘন্টার উপরে আছে, এখন তো আর অত সময় নাই, আপনারা দেখে নিন। তবে এইটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন সময় কোন চার্টটা আপনি আঁকতে হবে, আহ, সেটা কিন্তু এখানে বলা আছে। জি স্যার। ধন্যবাদ, আমি এটা আর ডিসক্রাইব করলাম না কারণ সময় লাগবে, এটা দেখে নিন, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, আর আমি দেখে কারো নিব। কোনো প্রশ্ন আছে? কিন্তু মিন টাইম রিকোয়েস্ট করবো সিয়াম ভাইকে একটু ফ্লোর নেওয়ার জন্য। সিয়াম ভাই ঠিক হয়েছে ইয়ে? জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ খুব ওয়ালাইকুম আসসালাম। কনস্ট্রাকটিভ একটা আলোচনা শুনছিলেন আপনারা। আশা করি অনেকেই বেনিফিটেড হয়েছেন। আর আমাদের মূলত এই যে এতক্ষণ যে পাওয়ার বিআই নিয়ে কথা বলছিলাম, পাওয়ার বিআই এর উপর আমাদের একটা ইনডেপথ কোর্স আছে।
আমাদের একটা 16টা লাইভ ক্লাস হচ্ছে এই কোর্সের মধ্যে, যেখানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা শিখতে পারবেন। আর এর পাশাপাশি আমরা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কমপ্লিট প্রজেক্ট করাচ্ছিলাম এই কোর্সের মধ্যে। আর আমাদের এই বিষয়টা কোর্সের জন্য যদি এনরোলমেন্ট অথবা কোনো ডিসকাউন্টের বিষয় যদি জানা লাগে, আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, যেটা চ্যাট বক্সে দিচ্ছে। আর একটা বিষয় একটু জানিয়ে দিই, মূলত আমাদের ঈদ সালামি অফার যাচ্ছিল। আমাদের রেগুলার কোর্স ফি যেখানে 3000 টাকা, সেখানে অলমোস্ট 40% স্কলারশিপ পাচ্ছিলেন। যারা আপনারা আজকে 11টা 59 মিনিটের মধ্যে পেমেন্ট করে এনরোল করতে চান, তারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন। আর যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমার চ্যাট বক্স দেওয়ার নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ সো মাচ, আপনি কন্ট্যাক্ট করতে পারেন এখন থেকে স্যার। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আপনাদের একটু কনফিউশন হইতে পারে ও সিয়ামের কথায়। আমাদের এখানে আসলে পাওয়ার বিআই রিলেটেড দুটো কোর্স আছে, একটা না দুটো কোর্স। উনিও দুইটাই হয়তো বলেছে। একটা হচ্ছে আপনার 16টা ক্লাসের যেটা, সেটা 3000 টাকা করে দেওয়া হয়। 16টা ক্লাসের প্রথম 8টা ক্লাসে পাওয়ার বিআই খুব ভালো করে শেখানো হয়, এবং পরের 8টা ক্লাসে একটা রিয়েল প্রজেক্ট, মনে করেন যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড রিয়েল প্রজেক্ট করা হয়। কাইন্ড অফ আপনি ডাক্তারি শিখে ইন্টার্নশিপ যেরকম করবেন সেরকম ব্যাপারটা হয় আর কি। যে 8টা ক্লাসে আপনি শিখবেন আর বাকি 8টা ক্লাসে আপনি রিয়েল একটা প্রজেক্ট করবেন। তো হিউজ প্রজেক্ট করা হয় সেখানে, মানে অনেক বড় প্রজেক্ট, এবং 8 দিন ধরে ওই প্রজেক্টটা করাই শিখবেন। এটা একটা গেল। আরেকটা আছে যেটা অবশ্য শুরু হয়ে গেছে ব্যাচটা, আবার হয়তো 2 মাস পরে বা হতে পারে। সেটা হচ্ছে আপনার পাওয়ার বিআই এর উপরেই, শুধু পাওয়ার বিআই সেখানে না, পাওয়ার বিআই, এসকিউএল সার্ভার, মাইক্রোসফট এক্সেল, পুরো একটা প্যাকেজ, ডেটা অ্যানালিটিক্স আমরা বলছি, সেটার উপরে প্রায় 40+ ক্লাস হবে। সেটা প্রায় 5 মাস 6 মাস ধরে হয় আর কি। সো ইমিডিয়েট যেটা হবে সেটা হলো 16টা ক্লাসের শুধুমাত্র পাওয়ার বিআই এক্সপার্ট যারা হতে চান, তারা এই 16টা ক্লাসের পাওয়ার বিআই, ওই সিয়াম যেটা বললো আর কি। আশা করি বুঝাইতে পেরেছি। জি। জ JHOIWM, আমি তো নাম বলতে পারলাম না, বলেন, আপনি হাত তুলেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমি আপনাদের এই অনুষ্ঠানে আসলে নতুন। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই কেরিয়ার হিসাবে ডাটা অ্যানালিটিক্স বা এই যে বিষয়গুলো আছে, পাওয়ার বিআই এর যে অ্যাপ্লিকেশন, জি। এইটার প্রসপেক্ট সম্বন্ধে কি সংক্ষেপে একটু বলবেন? যদিও আমি বুঝতে পারছি এখানে যারা পার্টিসিপেট করছে ওনারা হ্যাঁ, বুঝতে বিষয়টা। পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। শোনেন, ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালাইসিস ফিল্ডটা কিন্তু গ্রোয়িং বাংলাদেশের জন্য। কারণ হচ্ছে কি যে আহ, আর বাইরের কথা যদি বলেন তাহলে এটা হটকেক। কারণ এমন কোনো প্রতিষ্ঠান বাইরে নাই আমার জানা মতে, ভালো প্রতিষ্ঠান যাদের ডেটা অ্যানালিস্ট হায়ার করে না। ডেটা অ্যানালিস্ট তাদের যেরকম করে অ্যাকাউন্টেন্ট লাগে, যেরকম করে সেলস এক্সিকিউটিভ লাগে, সেরকম করে প্রতিটা প্রতিষ্ঠানই ডেটা। আমাদের দেশে আসলে আইটি সেক্টর এতটা ইমপ্রুভ করেছিল না, এবং আমাদের দেশে সিও এমডি গুলোরও ওই ধারণাটা নাই যে পাওয়ার বিআই বা এই ধরনের টুলস আছে, যে কারণে এতদিন পিছায় ছিল। কিন্তু এখন আমাদের দেশেও কিন্তু প্রত্যেকটা কোম্পানি, বিশেষ করে আপনার এনজিও বা যাদের রিপোর্ট লাগে আর কি, রিপোর্ট বানানো যাদের মেইন কাজ, তারা কিন্তু এখন ডেটা অ্যানালিস্ট হায়ার করছেন, স্পেশালি পাওয়ার বিআই, তারপরে হচ্ছে আপনার এই টাবলু, অ্যাডভান্স এক্সেল এগুলিতে কিন্তু প্রচুর কাজ হচ্ছে। এবং ইন ফিউচার এইসব কোম্পানিগুলি এগুলি কাজ না জানলে হয়তো লোক নিবেই না, এরকম পর্যায়ে আসছে। সো আমি বলবো যে এটা গ্রোয়িং। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা বেসিক আইডিয়াটা পাইলাম। আমার অবশ্যই একটু ইন্টারেস্ট আছে সেই দিকে কিছুটা ডেভেলপ করার জন্য নিজেকে। থ্যাংক ইউ, আসেন, অসুবিধা নাই। তারপরে মুলহাম হাসান, ওকে, থ্যাংক ইউ। মুলহাম হাসান, হাত উঠাইছেন আপনি, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আহ, আহ, বিভিন্ন কোম্পানির জন্য যেহেতু এটা রিয়েল টাইম ডাটাটা হচ্ছে হয়তোবা বসকে বা সিইও কে বা পার্টিকুলার হচ্ছে যিনি হেড থাকবেন তার এটা প্রতিনিয়ত দেখতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা ধরি যে একটা কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চেস সারা দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড আছে, তো সেইখানে মানে রিয়েল টাইম ডেটাটা কিভাবে অ্যাকচুয়ালি ইনপুট হবে, বা সেই ক্ষেত্রে কি আমাদের মেইন কোনো কোম্পানির মেইন কোনো একটা
জায়গা থেকে পাওয়ার বিআই অটোমেটিক বুঝতে এটা পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি, হ্যাঁ প্রশ্ন হুম, বুঝতে পারছি। অ্যান্সারটা হলো যে প্রথম কথা হচ্ছে যে ধরেন আমাদের এইটার কথাই ধরি, আমি যে স্পোর্টস অ্যানালিসিস করলাম একটা এক্সেল ফাইল থেকে করলাম। এখন আমার কম্পিউটারে এক্সেল ফাইলটা আছে, আমি এটারে হোস্ট করে দিলাম মাইক্রোসফট সার্ভিসে। মাইক্রোসফট সার্ভিসে যখন হোস্ট করলাম, মাইক্রোসফট সার্ভিসে আমার কম্পিউটার বন্ধ করে রেখে দিলাম, তাইলে তো হবে না। আমার এক্সেল ফাইলটাকেও কোনো না কোনো সার্ভারে রাখতে হবে। নর্মালি এই সমস্ত ক্ষেত্রে আপনার কোনো এসকিউএল সার্ভার বা ওরাকলের মধ্যে থাকে। তো তখন হয় কি, মাইক্রোসফট সার্ভিসের সাথে আবার ওই ওরাকলের বা এক্সেলের বা এসকিউএল সার্ভারের কানেকশন দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। সেটা করে দিলে তখন সে কি করে, ওই ডেটা চেঞ্জ হলে সে ডেটাটা ওই সার্ভিসের মধ্যে ঢোকায় নাই, অটোমেটিক কানেকশন হয়ে যায় আর কি। কিন্তু ফরম্যাট ঠিক রাখতে হবে। ফরম্যাট ঠিক রাখতে হবে মানে কি, মানে আমার এই এক্সেল ফাইলে যতগুলি কলাম ছিল যেভাবে কানেক্টেড আছে, আপনি এক্সেল ফাইলটাকে চেঞ্জ করে এখানে 5টা কলাম ছিল, আপনি 10টা কলাম করে ফেললেন, কলামের নাম চেঞ্জ করে ফেললেন, তাইলে কিন্তু আর ওই কানেকশনটা থাকবে না, অটোমেটিক্যালি কানেকশনটা ডিস্ট্রয় হয়ে যাবে। তার মানে আপনি যে কানেকশনটা করলেন এই কানেকশনটা রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার ফাইলটাকে কোন একটা সার্ভারে রাখতে হবে, আপনার নিজস্ব মেশিনে রাখলে হবে না। কারণ আপনার নিজস্ব মেশিন তো বন্ধ করে রেখে দেবেন, তখন আপনার বস ডেটা পাবে কোথায়, নতুন ডেটা পাবে কোথায়? এবং সেই সার্ভারে যদি ডেটা এন্ট্রি করেন, অটোমেটিক্যালি কাজটা হতে থাকবে। আমি মনে হয় বুঝাইতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম। এবার এবিসি হাত তুলেছেন। এবিসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইন্টারন্যাশনাল কোম্পানিতে আছি, ডেটা নিয়ে কাজ করি। তো আমার অনেকগুলো ডেভেলপ করার রিপোর্ট আছে পাওয়ার বিতে। তো আচ্ছা আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে কি আমাদের ইআরপি সফটওয়্যার হচ্ছে যে কি এসএপি। তো আমি সরাসরি এসএপি থেকে বিআই তে কানেক্ট করার আমাদের ওইরকম অথরাইজ থাকে না আর কি। তো আমাকে ওয়্যার হাউস হয়ে আপনার কি মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে মানে ওইটা কিভাবে ইজিলি করা যায় ওই বিষয়ে আমি আসলে জানতে চাচ্ছিলাম আর কি। আপনি কি এসকিউএল সার্ভার থেকেও পাওয়ার বিআই কানেক্ট করা যাবে, এসএপি থেকেও করা যাবে, আপনি কোনটা থেকে করতে চাচ্ছেন? ডিরেক্ট আমাদের আসলে ওইরকম অথরাইজ থাকে না, যেহেতু এটা অনেক বড় একটা কিয়ে, আর হচ্ছে যে কি আমরা হচ্ছে লোকাল ডেভেলপার। তো আমাদের গ্লোবালিও ডেভেলপার আছে, আমি একটা যে মাল্টি ন্যাশনালে আছি। তো লোকাল ডেভেলপারদেরকে ওই অথরাইজটা দেওয়া হয় না আর কি। আচ্ছা তো আমি এসসিপি থেকে ডেটাটা এক্সট্রাক্ট করে, রিয়েল ডেটাটা এক্সট্রাক্ট না, রিয়েল টাইমটা যেটা আসবে ওটা হচ্ছে যে কি এসকিউএল সার্ভারে থাকবে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। ওইখান থেকে ডেটাটা লোড হবে আমার বিআই তে আর কি। হুম, এটা করা যাবে, অসুবিধা নাই। এসকিউএল সার্ভার থেকে আপনি, এসকিউএল সার্ভারটা তো অবশ্যই কোনো একটা রিয়েল টাইম সার্ভার হবে, সেটার সাথে পাওয়ার বিআই কানেক্ট করে আপনি রিপোর্ট করবেন। আর এসকিউএল সার্ভারে আপনি যেটা বললেন, ওই এর থেকে ওই আপনার যেটা অথরাইজ থাকে না, যেটা যেটা হলো এসএপির যে সেখানে আহ, বিভিন্ন সময় আপডেট হতে হবে এসকিউএল সার্ভারে, তাইলেই তো হইলো। আচ্ছা, কানেক্ট করার ওয়েটা আসলে কোন প্রসিডিউরে এখন যদি তো আমি ধরেন কানেক্ট করার ওয়ে কিছু নাই, এখানে আমরা দেখাইলাম না, ওখানে অনেকগুলি অপশন আছে, এসকিউএল সার্ভার আছে। এখন এগুলি তো শেখার ব্যাপার, তাই না? আমরা যদি কানেকশন গুলি কিভাবে করতে হয় আপনাকে যদি দেখাই দিতে পারতাম, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হতো। কিন্তু সেই সময় তো আমাদের এখন আর নাই। সো আপনি যদি ক্লাসে আসেন, অনেক ধরনের এসকিউএল সার্ভার থেকে কিভাবে কানেক্ট করতে হয়, গুগল শিট থেকে কিভাবে কানেক্ট করতে হয়, এক্সেল থেকে কিভাবে করতে হয়, সিএসবি থেকে কিভাবে করতে হয়, সবই আপনি দেখতে পারবেন আশা করছি। আচ্ছা স্যার, আমি এই ব্যাপারটা আরেকটু কি করি, আমি আসলে এসএপি থেকে যেটা হচ্ছে কি এসকিউএল সার্ভারে ওই কানেকশনটা আসলে বিআই এর সাথে যে সার্ভারের এসকিউএল এর ওইটা জানি আমি। ও ওইটা কি আচ্ছা, আপনাদের ক্লাস? মানে এসএপি থেকে আপনি কিভাবে এসকিউএল সার্ভারে রিয়েল টাইম কানেক্ট করবেন, এরকম একটা ব্যাপার বলতে চাচ্ছেন নাকি? জি জি। সেটা তো আমার জানা নাই, সেটা এসএপি টু এসএপি এক্সপার্ট যারা আছে তারা বলতে পারবে। এসএপি থেকে কিভাবে এসকিউএল সার্ভার ডেটা নিতে পারে, সেই ব্যাপারটা আমার অবশ্য জানা নাই, এটা এসএপি এক্সপার্টরা ভালো বলতে পারবে। আচ্ছা, তো যে আরেকটা কোশ্চেন আমি আসলে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমি হচ্ছে মোটামুটি বিজ্ঞান ইমিডিয়েট লেভেল বলা যায় আমার নলেজ আছে অনেকগুলা। আমার কান্ট্রি লেভেলে আমাদের 3টা ক্লাস
সাইট আছে, 3টা সাইটের জন্যই আমি ডেভেলপ করে থাকি। তো আমি যদি আপনার কোর্স সেটে আসতে চাই তাহলে আমার জন্য কোনো আপনার অ্যাডভান্স লেভেলে কাজ শেখার জন্য এরকম কোনো কিছু সুযোগ থাকবে কিনা? না, আমাদের নিজেকে স্পেসিফিক পার্সোনাল কারোর জন্য আলাদা করে কোনো কিছু থাকবে না। আমাদের আপনি যদি আসতে চান, 16টা কাজগুলো ক্লাসে 16টা ক্লাসের যে সূচিপত্র আছে সেটা ভালো করে দেখবেন। আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রথম 8টা ক্লাস হয়তো আপনি জানেনই। 8টা ক্লাসে মানে পাওয়ার বিআই এর কিভাবে পাওয়ার কোয়েরির উপরে 3-4টা ক্লাস থাকবে, কি করে ডেটা ট্রান্সফর্ম করতে হয় সেটা দেখানো হবে। তারপরে হুম, আপনার কিভাবে রিলেশন করা হয়, কিভাবে গ্রাফ চার্ট আঁকা হয়। এরপরের 8টা ক্লাস আপনার জন্য জরুরি হতে পারে বা কাজে লাগতে পারে। সেটা হলো যে কোনো একটা ডোমেইন, ধরেন রিটেল সেক্টর হতে পারে, কিংবা এরকম স্পোর্টস সেক্টর হতে পারে, হেলথ কেয়ার সেক্টর হতে পারে। সেখান থেকে আমি আজকে যে কাজটা করলাম এটা তো আধা ঘন্টা করলাম, 1 ঘন্টায় করলাম, এটাই 8 দিন ধরে আরো অনেক কিছু। হুম, একটা প্রজেক্ট তো আর এই 3টা ভিজুয়াল করলে হয় না। সেখানে দেখা গেল যে সেটাই। অনেক ধরনের রিপোর্ট লাগে, সেটা হাতে কলমে আপনাদেরকে দেখানো হবে। এই জায়গাটাতে আপনি বেনিফিটেড হতে পারেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Welcome. আশরাফ খান, আপনি একটু বলেন আমাদের। আশরাফ খান হাত উঠিয়েছেন, হ্যাঁ। জি, আশরাফ খান, শুনতে পাচ্ছি না। আশরাফ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু জোরে বলবেন। আচ্ছা, ওনার টেকনিক্যাল সমস্যা হয়েছে মনে হয়। তাইফ তানজিল শ্রাবণ, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে ওয়ালাইকুম আমাকে? আসসালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার, আমার 3টা প্রশ্ন ছিল। প্রথমত, আমরা যে বলেন। বিআই ইউজ করে আমরা কি মূলত স্পোর্টস অ্যানালিস্ট হইতে পারবো নাকি স্পোর্টস জার্নালিস্ট হইতে পারবো, মানে এটা কোন সেক্টরে কাজ করবে? না, আপনি স্পোর্টস অ্যানালিস্ট হতে পারবেন, স্পোর্টস জার্নালিস্ট হতে পারবেন, কোনোটাই না। আপনি আসলে ডেটা অ্যানালিস্ট হতে পারবেন। আপনি এই বিআই শেখার পরে ডেটা অ্যানালিস্ট হতে পারবেন। এখন ডেটা অ্যানালিস্ট যারা, এবার আপনি হয়তো যদি স্পোর্টস এর দিকে যদি আপনার ডেটাটা থাকে, স্পোর্টস এর দিকে আপনার ডোমেন নলেজ থাকে, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি স্পোর্টস অ্যানালিস্ট হতে পারবেন। আপনি স্পোর্টস এর ডেটা নিয়ে কাজ করলে, স্পোর্টস এর ডেটা অ্যানালাইসিস করলে আপনি স্পোর্টস অ্যানালিস্ট। আপনি হাসপাতালের ডেটা অ্যানালাইসিস করলে আপনি কি হবেন? আপনি হেলথ অ্যানালিস্ট হবেন। আপনি রিটেলের ডেটা নিয়ে কাজ করলে রিটেল অ্যানালিস্ট হবেন। সেগুলি হলো স্পেসিফিক। আপনি কোনো ডেটা অ্যানালিস্টই কিন্তু একটা ডোমেইনে ঠিক থাকে না, তার যখন যেটা লাগে তখন সেটা করে। আসলে ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে, বসের প্রয়োজন অনুসারে আপনি কিন্তু আপনার এগুলি চেঞ্জ করবেন। আপনি ডেটা অ্যানালিস্ট হবেন, এটাই হলো আমাদের কথা। থ্যাংক ইউ স্যার। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে এরকম ডেটা সেট গুলা, আপনি যে 2টা মানে অলিম্পিকের ডেটা সেট ইউজ করলেন, তো এরকম হাজার হাজার ডেটা সেট তো আছে, তো এগুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি? আর আরেকটা হলো, এই আমাদের যে একটা প্রজেক্ট মানে কোর্সটা করলে যে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট হবে, ওই প্রজেক্টটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ডেটা কালেক্ট কিভাবে করতে পারেন সেটা তো ডেটা কালেক্টর সফটওয়্যার পাওয়ার বিআই না। ডেটা কালেক্টের জন্য আমাদের এসকিউএল সার্ভার আছে, এক্সেল আছে। ডেটা কালেকশন না হইলে তো এখানে কোনো প্রশ্নই আসে না। প্রথম ডেটা কালেকশনটা তো আপনাকে করতেই হবে। সেটা সফটওয়্যারের মাধ্যমে ডেটা কালেক্ট করে অনেকে। সফটওয়্যার চলে, রিটেলে সফটওয়্যার চলে, সেই সফটওয়্যারে ডেইলি সেলস গুলি ঢুকে যায়, এইভাবে ডেটা কালেকশন হয়। সো বা কেউ ডেটা এন্ট্রি করে ডেটা কালেক্ট করতে পারে। সো ডেটা কালেকশনের অনেক ওয়ে আছে। সো এটা আসলে পাওয়ার বিআই এর পার্ট না, পাওয়ার বিআই এর আগের পার্ট। এরপরে আপনি কি বললেন যে, ভুলে গেলাম, যে রিয়েল প্রজেক্টটা কিসের উপরে করা হবে নাকি? হ্যাঁ, মানে ওই যে একটা যে প্রজেক্ট করা হবে কোর্সের, এটা কি জি, ধরনের প্রজেক্ট বা কেমন কি হতে পারে, এইটা এটা সম্পর্কে। এইটা এইটা এখানে 2জন ইনস্ট্রাক্টর কাজ শিখাবে। আমি শিখাবো 8টা এবং আরেকজন আছে রসি ভাই, উনি শিখাবেন বাকি প্রজেক্টের। এবার যেরকম আপনার একটা রিটেল সেক্টরের প্রজেক্ট করা হয়েছে, সেইটা তখন সেই মুহূর্তে উনি কি করাবেন বা আপনাদের সাথে হয়তো ডিসিশন নিয়েও করতে পারে, হয়তো হেলথ সেক্টরের কোনো একটা প্রজেক্ট করতে পারে। সো আগের থেকে সেটা বলা মুশকিল আসলে। তবে যে সেক্টরই করে, সেই সেক্টরের এরকম করে ডামি প্রথমে অ্যানালাইসিস করা হবে, কি 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 ড্যাশ, কি কি ভিজুয়াল তৈরি করা হবে সেগুলি ফাইন্ড আউট করা হবে, কি কি রিপোর্ট তৈরি করা হবে, করে একেবারে ফর্মালি যেভাবে করতে হয় সেভাবেই করানো হবে। তবে কোন ডোমেনটা করানো হবে এখনই বলা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
ঠিক আছে, আমার মনে হয় যে সবার প্রশ্ন শেষ হয়ে গেছে, আমরা শেষ করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সবার সাথে যুক্ত থাকার জন্য, স্পেশালি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। এবং স্পেশাল থ্যাঙ্কস টু আকসাদুর রহমান স্যার, উনি একটা ইনসাইটফুল ইন ডেপথ একটা ওয়েবিনারের জন্য। এবং আই হোপ আমাদের লার্নার্সদের কিছুটা হলেও কোয়েশ্চেন সলভ হয়েছে। এবং তাছাড়াও আমাদের ক্যারিয়ার পাতে যদি আরো কিছু জানতে হয়, আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আমাদের পাওয়ার বিআই ফর বিজনেস লাইভ ক্লাসেস, যেটা হচ্ছে 3000 টাকা রেটের। এবং আপনি এটার সাথে 16টার মতো লাইভ ক্লাসেস এবং একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট পাবেন। এবং তাছাড়া আপনারা সাপোর্ট সেশনও পাচ্ছেন, সাপোর্ট গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকবেন। এবং আপনাদের কাছে আমাদের সব ধরনের ম্যাটেরিয়ালস এর লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, আপনারা লাইভ ক্লাসেস এর রেকর্ডিং পেয়ে যাবেন। এবং আজকের ওয়েবিনারের রিসোর্সেস এর জন্য কাইন্ডলি একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করবেন। আপনাদের আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কাইন্ডলি একটু আমাদের টিচার্স এর ফেসবুক পেজে যোগাযোগ করবেন, তাহলে আপনারা ডেফিনেটলি হেল্প পাবেন। এবং আমাদের ক্যারিয়ার পাথ রিলেটেড আরো যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে, তাহলে আমি সিয়াম ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি, তাই সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদেরকে সাহায্য করবেন। আর যদি আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আসাদুল ভাইয়া এই প্রিভিউ উই ক্যান এন্ড ফর নাও। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমাকে শোনার জন্য, সকলকে ধন্যবাদ। আপনাদের যাদের এই ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট আছে, আপনারা আসেন, আমরা ক্লাসে আরো অনেক কিছু শিখবো। এখন যুগটা ডেটার যুগ, আপনারা তো জানেনই। তবে এখানে আসলে অল্প শিখলে হবে না, এখানে খুব ভালো মতো শিখতে হবে। অলরেডি আমার অন্যান্য ব্যাচে ডেটা সায়েন্স বা অন্যান্য এতে কাজ করেছে, তাদের সাথেও আমার যোগাযোগ আছে। এই আজকের অনুষ্ঠানেও সাব্বির ছিলেন, উনিও ক্লাস করেছে। তো আসলে যেটা হয় যে আপনারা যদি ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্স যে কোনো একটাকে ফোকাস করে শিখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং আহ, আপনারা ভালো করবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, স্পেশাল থ্যাংক টু আকসাদুর স্যার আমাদেরকে এত সুন্দর করে একটা ওয়েবিনারের জন্য। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের লার্নার্সদেরকেও, অ্যাজ আই সেড, আমাদের ক্যারিয়ার পাতা ডিটেলস দেওয়া আছে এবং আজকে ওয়েবিনারের জন্য অ্যাটেন্ডেন্স ফর্মও দেওয়া আছে। তাছাড়া আপনাদের আর কোনো সাহায্য প্রয়োজন হলে তাহলে সিয়ামের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের ইন্টারেক্টিভ কেয়ার পেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার, আপনার পারমিশন থাকলে আমাদের আজকে এত। হ্যাঁ, ঠিক আছে, শেষ করেন। খোদা আল্লাহ হাফেজ। হাফেজ, আসসালামু আলাইকুম।